একটা প্রোগ্রাম যদি চিন্তা করো, যে ধরো একটা কমন প্রোগ্রাম যদি আমরা চিন্তা করি, ধরো সেলসিয়াস থেকে ফারেনহাইট, তাই না? যে ফর্মুলা অফ সেলসিয়াস টু ফারেনহাইট। ওকে, দেখি, যখন যদি আমার একটা সেলসিয়াস দেওয়া থাকে, এটা ফারেনহাইটের জন্য সূত্র কি? 9/5 × C + 32। ওকে, এটা লিখি এখানে, F = 9/5 × C + 32, রাইট? এটা তো আমরা সবাই মোটামুটি জানি যে আমার একটা সেলসিয়াসে যদি একটা টেম্পারেচার দেওয়া থাকে, সেটাকে আমি ফারেনহাইটে কনভার্ট করব কি এই ফর্মুলা ইউজ করে। এটাকে তো নর্মাল প্রোগ্রামে কনভার্ট করতে পারবো না। যে ইউজার যদি সেলসিয়াসে দেয় যে আজকে 37 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা ফারেনহাইট স্কেলে কত? এটা কনভার্সনের জন্য নর্মাল প্রোগ্রাম কি সবাই পারি? জি ভাই। আচ্ছা, এটার জন্য কি তুমি এক্সপ্লিসিটলি প্রোগ্রাম করো না? তুমি লিখো কি, ধরো তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজই করো না কেন, ধরো তুমি অ্যান্সারটাকে কীভাবে লিখবা? ধরো মাঝখানের একটা অ্যান্সার ইকুয়ালস টু কী লিখবা? যে মানে নর্মাল প্রোগ্রামিং করলে 9, ধরো পাইথনে করলে তুমি 9/5 × C + 32, এভাবে তো লিখবা না? তারপরে প্রিন্ট করে দিবা অ্যান্সার, আর উপরে তো ইউজার থেকে তো ইনপুট নিবাই। নর্মাল এইভাবেই তো এক্সপ্লিসিটলি প্রোগ্রাম করো নাকি? জি। এখন মেশিন লার্নিংয়ে এক্সপ্লিসিটলি প্রোগ্রাম করা লাগে না। অর্থাৎ তুমি যদি নর্মালি চিন্তা করো, নর্মাল যে এক্সপ্লিসিট প্রোগ্রামিং যে তুমি করো, এক্সপ্লিসিট প্রোগ্রাম যে তুমি করো, সেখানে তোমার একটা ইনপুট থাকে, তুমি একটা ইনপুট দাও, তারপরে তুমি প্রোগ্রাম লিখে দাও। তুমি একদম A to Z সকল প্রোগ্রাম তুমি লিখে দাও, এরপরে কি ওই অনুযায়ী একটা আউটপুট আসে। এটা হচ্ছে আমরা নর্মাল প্রোগ্রামিং, যে কোনো ল্যাঙ্গুয়েজেই করি না কেন, এটা কিন্তু এভাবেই আসে। কিন্তু মেশিন লার্নিংয়ের একটা মজার বিষয় কি, তোমার নিজের কোনো প্রোগ্রাম লেখার দরকার নাই। তুমি ওকে কী দিবা জানো? তুমি ওকে সার্টেন ডেটা দিবা। কি করবা? সার্টেন ডেটা দিবা। অর্থাৎ কেমন ডেটা? ধরো এইখানে যদি একটা ডেটা চিন্তা করো, যে ধরো তোমার কাছে একটা এক্সেল শিট আছে, বুঝছো? যে এক্সেল শিটে কি আছে? একটা কলামে আছে হচ্ছে সেলসিয়াস, আর একটা কলামে আছে ফারেনহাইট, বুঝছো? তো এমন ধরো, যদিও এটা বাস্তবিক না, কিন্তু ধরে নাও, অ্যাজিউম করে নাও যে ধরো তোমার কাছে এমন একটা ডেটা সেট আছে, এখানে 37, এটা ধরো 98.4, ধরো এমন আছে, এমন ডিফারেন্ট টাইপ অফ ডেটা আছে তোমার কাছে। এখন তুমি ওকে কী করবা জানো? মেশিন লার্নিংয়ের অ্যাডভান্টেজটা হচ্ছে তুমি নিজে কোনো প্রোগ্রাম লিখবাই না, এই ক্ষেত্রে তুমি বলবাই না ফর্মুলা কি, ফর্মুলা ওর মতো বের করে নেবে। তুমি জাস্ট ওকে ওই ডেটা দিবা, ডেটা দিয়ে কি করবা? তুমি ওকে ট্রেন করাবা, ও নিজে নিজে এইখানে একটা প্যাটার্ন খুঁজে নেবে, প্যাটার্ন খুঁজে নিয়ে ও আউটপুট প্রেডিক্ট করে দিবে। জিনিসটা বুঝছো? তুমি একটা ডেটা দিবা, জাস্ট ধরো ডেটা, ওই ডেটার উপরে তুমি যদি ওকে ট্রেন করালে কী হবে? ও তোমাকে একটা আউটপুট দিয়ে দিবে। তোমাকে এক্সপ্লিসিটলি কোনো প্রোগ্রাম লিখতেই হচ্ছে না। তার মানে কি তোমার হ্যাসেল অনেক কমে যেতেছে। এক্ষেত্রে তুমি বলতে পারো যে ভাই, তাহলে আমি তো এটা এমনিও করতে পারতাম, এটা তো আসলে এইভাবে করার এত ঘুরায় পেঁচায় খাওয়ার কিছু না, আমি তো জানি, এই প্রোগ্রাম জানি। ধরো এখন অ্যাজিউম করো তোমার কাছে সাম পিকচার্স আছে, যেই পিকচার্সগুলিতে ডিফারেন্ট টাইপ অফ ডগসের ছবি আছে, ধরো কুকুরের ছবি আছে, আবার কিছু ছবিতে বিড়ালের ছবি আছে। এখন বিড়ালের ছবি কিন্তু একরকম বিড়ালের না, ডিফারেন্ট টাইপ অফ। আবার ধরো কিছু বিড়ালের ছবি আছে, ধরো জাস্ট ফেস দেখা যেতেছে, কোনো শেপ দেখা যেতেছে না, কিছুতে আছে শুধু আড়াআড়িভাবে তাকায় আছে, কিছু লোম দেখা যেতেছে, কিন্তু তুমি হিউম্যান, তুমি বুঝো যে ওটা বিড়াল। আবার ধরো কিছু জায়গায় কিছু ডগের ব্রিডের ছবি দেওয়া আছে। এখন তোমাকে যদি কেউ বলে যে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে তোমাকে, যেই প্রোগ্রামে বলতে হবে যে আউটপুটে বলতে হবে আমি ইনপুটে দিব একটা ছবি, সেই ছবিতে একটা নতুন টাইপের ছবি দিব, সেটা এই ডেটা সেটে নাও থাকতে পারে, বা তোমার মানে এক্সিস্টিং যে তুমি যে ছবিগুলো দেখছো, দেখা যে প্রোগ্রাম লিখছো, ধরো লিখবা, সেই অনুযায়ী প্রেডিকশন করতে হবে যেটা ডগ নাকি ক্যাট। এখন এটা তুমি কিভাবে করবা?
তোমার ডগ তো হাজার শেপের হতে পারে, হাজার ব্রিডের হতে পারে, হাজার মানে পজিশনে থাকতে পারে। তুমি এখন এটা দিয়ে ওকে কী প্রোগ্রাম এমন লিখবা যেটা দিয়ে ও এটা প্রেডিকশন করতে পারবে যেটা ডগ বা এটা ক্যাট? এটা কি কোনোভাবে পসিবল? এটা কিন্তু তুমি কোনোভাবেই পসিবল না। মেশিন লার্নিংয়ের মজা হচ্ছে যত কমপ্লেক্স প্রবলেম থাকুক, তোমার কাছে যদি ডেটা থাকে, এক্সিস্টিং ডেটা থাকে, তাহলে তুমি কি করতে পারবা? ওই অনুযায়ী তুমি আউটপুট বের করতে পারবা। ইউ ডোন্ট হ্যাভ টু রাইট এনি এক্সপ্লিসিটলি প্রোগ্রাম, রাইট? এটাই হচ্ছে মেশিন লার্নিংয়ের মেইন অ্যাডভান্টেজ। তো ধরো আমরা মেশিন লার্নিং কীভাবে কাজ করে এটা বুঝতে হয়তো একটু কষ্ট হইতেছে, যে আসলে কীভাবে ট্রেনের কথা বলতেছে, কীভাবে প্রেডিকশনের কথা বলতেছে, টার্মগুলি একটু আননোন লাগতেছে, তাই না? তো আমি যেমন একটা ডেটা সেট নামাইছি আর কি, বুঝছো? এই ডেটা সেটটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এই ডাটাটা কী আছে, এই ডাটাটায় কী আছে, কয়টা আছে? আচ্ছা, 100টা। 100 জন স্টুডেন্টের সিজিপিএ আছে, তার আইকিউ আছে, এবং তার প্লেসমেন্ট হয়েছে নাকি হয় নাই এমন একটা আউটপুট ভ্যালু আছে। যে ফার্স্ট যে স্টুডেন্ট, তার সিজিপিএ, এখানে যদিও সিজিপিএ 10 ধরছে, বুঝছো? এই যে 6.8 পেয়ে গেছে, 4-এ 6.8 পায় না, 10-এ 6 পয়েন্ট। এটা ইন্ডিয়ান একটা ইসার থেকে আমি ডেটা সেটটা ডাউনলোড করছি আর কি। তো ফার্স্ট স্টুডেন্টের সিজিপিএ আছে হচ্ছে 6.8, তার আইকিউ হচ্ছে 123, তার প্লেসমেন্ট হয়েছে 1, বুঝছো? সেকেন্ড স্টুডেন্টের 5.9 হচ্ছে সিজিপিএ, আইকিউ হচ্ছে 106, অ্যান্ড তার প্লেসমেন্ট হয় নাই। এইভাবে 100টা স্টুডেন্টের ডেটা, রিয়েল ডেটা আছে তোমার কাছে, বুঝছো? এখন তোমার টাস্ক কি? তোমার টাস্ক হচ্ছে এমন একটা মডেল তুমি বানাবা যেখানে তুমি কি, যদি নতুন কোনো দাও তাহলেও সে কী করবে, সে এখানে প্রেডিকশন করতে পারবে। এখন তুমি চিন্তা করো, তুমি কি এখান থেকে এমন কোনো মানে এক্সপ্লিসিটলি প্রোগ্রাম করে কোনো প্রোগ্রাম লিখতে পারবা যেটা এমন প্রেডিকশন করতে পারবে? হ্যালো? না ভাই, ওইভাবে প্রোগ্রাম লিখে তো পসিবল না, কারণ এলোমেলো। কারণ তুমি এখানে তো অ্যাকচুয়ালি তুমি এখানে প্যাটার্ন কি তুমি কিন্তু বুঝতে পারতেছো না, তাই না? জি। তুমি কিন্তু প্যাটার্নটা ধরতে পারবে না, কারণ এটা কীভাবে প্যাটার্ন খোঁজা পসিবল? তো ধরো এইটার জন্যে তোমার অ্যালগরিদম বোঝার দরকার নেই। আজকে আমি আগেই বলি, আজকে জাস্ট আমরা দেখবো মেশিন লার্নিং ওয়ার্ক ফ্লোটা কীভাবে কাজ করে। খুবই এই ডেটা সেটটা ইউজ করে আমরা বোঝার চেষ্টা করবো যে মেশিন লার্নিং যে ওয়ার্ক ফ্লো শুরু থেকে শেষ পর্যন্ত সেটা কীভাবে হয়। মানে কমন কিছু স্টেপস আমি দেখাবো, যে স্টেপসগুলি ফলো করলেই আসলে তুমি মেশিন লার্নিং মডেলগুলো কী, মানে মেশিন লার্নিং অ্যালগরিদমগুলো কীভাবে কাজ করে সেটা ধরতে পারবা। তো আমরা ডিরেক্ট ওইভাবে যাই। ধরো গুগল কোল্যাবে কাজ করা হচ্ছে সব থেকে ইজি, এই কারণে কোল্যাবেই দেখাই। গুগল কোল্যাব সম্বন্ধে জানো তোমরা? এই রেকর্ডটা যদি করতেন তাইলে পরে আবার কাজে লাগতো। হ্যাঁ, রেকর্ড করতেছি। ওকে, তো গুগল কোল্যাব এমনিতে ইউজ করছো তোমরা কখনো? না ভাই। আচ্ছা, গুগল কোল্যাব 3-4 দিন কোড করছিলাম ওইটাতে। আচ্ছা আচ্ছা, গুগল কোল্যাব হচ্ছে তুমি এখানে আর কি তোমার কোনো আইডি এক্সট্রাভাবে অফলাইনে কোনো ডাউনলোড করা লাগতেছে না, ডিরেক্ট এটা ড্রাইভের সাথে কানেক্টেড, বুঝছো? এটা গুগলের একটা প্রোডাক্ট, তুমি এখানে কোড করতে পারবা। এখানে অটোমেটিকলি পাইথনের এনভায়রনমেন্ট সেট আপ করা আছে, তোমার কিচ্ছু করা লাগবে না, জাস্ট ইউ হ্যাভ টু রাইট। অ্যান্ড অলসো দেয়ার ইজ জেমিনি ইন্টিগ্রেটেড, তোমাকে কোড অনেক সাজেস্ট করে দিবে। তো ফার্স্টের দিকে সাজেশন না নেই ভালো, তাইলে মানে তোমার বুঝতে ইজি হবে। ফার্স্টের দিকে আমরা সাজেশন নিব না। আর কোনো প্রবলেম হলে এখানে একটা ভালো জিনিস হচ্ছে যে মানে ইনস্ট্যান্ট তুমি এরর ঠিক করে নিতে পারবা জেমিনিকে ইউজ করে। তো ফার্স্টে আমি বলি যে আমি মূলত ফলো করি যে 7টে স্টেপ আমি মানে দেখছি, কমন দেখছি যে এই 7টে স্টেপ ফলো করলেই আমরা যে কোনো প্রবলেমকে সলিউশনের দিকে নিয়ে যেতে পারবো। ধরো প্রবলেম বলতে কী বুঝিয়ে দিচ্ছে, ধরো মেশিন লার্নিংয়ের হাজারো প্রবলেম আছে। ধরো যেমন রিসেন্টলি ওই আমি আমার মেশিন লার্নিং ইসের ক্ষেত্রে যেমন আমি এটা দেখাই, ওটা মেবি ইসে দিছিলাম, ওই যে একটা বেসিক সিভি লেটেকে ট্রাই করতেছিলাম, লেটেকে কীভাবে বানায় দেখতেছিলাম, ওই সময়ে মেবি অ্যাড করছিলাম। ওকে, লাইভ প্রজেক্ট কি যাবে? ওকে, গেছে।
দাঁড়াও দেখাই রিসেন্ট একটা এই সেমিস্টারে যে প্রজেক্টটা করছি। ধরো তোমার কোনো এমন তুমি প্রবলেমে ভুগতেছো যে তুমি কি মুভি দেখবা ভেবে পাচ্ছ না যে তুমি কি মুভি দেখবা, তো ওই মুভি রেকমেন্ডার সিস্টেম বানাইছিলাম। তো এটা ডিপ্লয় করা আছে ওয়েব হিসাবে, তো এটা দেখাই মুভি সাজেস্ট করে আমার পছন্দ অনুযায়ী। তো ধরো তোমার কাছে এমন কোনো প্রবলেম আছে যে তুমি ধরো দারাজের হয়ে কাজ করতেছো, এখন দারাজের যে বিক্রেতারা মানে ক্রেতারা আছে তাদের সামনে তো এমনই প্রোডাক্ট আসতে হবে যেটা তারা পছন্দ করে বা কিনতে পারে, তার সামনে 11 গেলে তো হবে না। ধরো একজন ব্যক্তি যে কিনা স্টুডেন্ট, কিন্তু তাকে দেখাচ্ছে মনে করো কি এক্সাম্পল দেওয়া যায়, সে ধরো পড়াশোনা রিলেটেড ইকুইপমেন্ট এগুলো কিনতে পারে বেশি, তার সামনে আসা উচিত স্টিকি নোটের অ্যাডভার্টাইজমেন্ট, তার সামনে আসা উচিত পুরনো বইয়ের ধরো অ্যাডভার্টাইজমেন্ট সাপোজ, কিন্তু তার সামনে আসলো ধরো স্পোর্টসের ইকুইপমেন্ট, তাহলে তার হলো না। মানে পার্সন টু পার্সন তো আলাদা আলাদা রেকমেন্ডেশন করতে হবে। তো এটা যদিও অমন টাইপের রেকমেন্ডেশন, এটা হচ্ছে কন্টেন্ট বেসড রেকমেন্ডেশন। ধরো তোমার পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভি ভালো লাগে, ঠিক আছে, তুমি যদি রেকমেন্ডে ক্লিক করো, এই যে দেখো 5টা মুভি কিন্তু আমাকে সাজেস্ট করলো, এটা কিন্তু আমি নিজেই প্রোগ্রাম করছি। এই যে দেখো 5টা মুভি কিন্তু আমাকে রেকমেন্ড করলো। এখন এটা কীভাবে করলো এটা অবশ্যই আমরা শিখবো, এগুলো আমরা শিখে ফেলবো, এগুলো কোনো বিষয় না, এগুলো একদম ইজি। তারপর ধরো আমি স্পাইডারম্যান আমার ভালো লাগে, আমি স্পাইডারম্যান মুভি সিলেক্ট করলাম, রিকমেন্ড করতে বললাম যে আমি স্পাইডারম্যান মুভি ভালো লাগে, 5টা মুভি আমাকে সাজেস্ট করো। যেমন 5টা মুভি আমাকে সাজেস্ট করছে, দেখো সাজেশনটা দেখো, মানে আউট অফ নো ওয়্যার যে স্পাইডারম্যান 2 সাজেস্ট করছে আমাকে, স্পাইডারম্যান দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান। এই মুভি আমি দেখি না, এটা কি মুভি জানি না, কিন্তু এই যে দেখতে পারতেছি মাকড়সা আছে, বুঝছো, তার মানে হয়তো মাকড়সা রিলেটেড কিছু, জানি না আমি। তো যাই হোক, এমন রিকমেন্ডেশন সিস্টেম মানে এটা কি একটা প্রবলেম না, এটা প্রবলেম ডোমেন না, এটা প্রবলেম ডোমেন যদি তুমি পাও, ফার্স্টেই করতে হবে কি, ওই রিলেটেড ডেটা সেট তোমার কালেক্ট করতে হবে। ডেটা সেট কালেক্ট করে ধরো আমরা যে বর্তমানে যে প্রবলেমটা সলভ করবো বললাম, যে এমন প্রবলেম সলভ করব যে আমার স্টুডেন্টের সিজিপিএ থাকবে এবং আইকিউ থাকবে, ওই অনুযায়ী আমাকে কী প্রেডিকশন করতে হবে, সে জব পাইছে নাকি পায় নাই, সেটা আমার দেখতে হবে। ওকে, আমরা দেখব। সেটার জন্য ফার্স্ট স্টেপই আসবে হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। হোয়াট ডু আই মিন বাই প্রি প্রসেসিং? প্রি প্রসেসিং মানে বুঝাচ্ছি, ধরো মানে এইখানে না হয় ডেটাগুলো খুব সুন্দরভাবে আছে, কিন্তু রিয়েল লাইফে তুমি যদি চিন্তা করো, স্বপ্ন সুপার শপের কথাই চিন্তা করো, ওইখানে যে বিক্রি করার পরে যে একটা এক্সেলের ভিতর যে এন্ট্রি দেয়, ওটাও তো একটা ডেটা সেট হিসাবে আমরা ইউজ করতে পারি। যদি আমি স্বপ্ন সুপার শপের কথাই ভাবি, ধরো ওরা আমাকে বললো যে ভাই, ধরো তুমি একজন মেশিন লার্নিং এক্সপার্ট, এখন সে তোমাকে বললো যে ভাই আমি সেল বাড়াতে চাই। এখন সেল যে বাড়াতে চাই, আমি কি করতে পারি, সে তোমার কাছে সাজেশন চাইছে। এখন তুমি ডিফারেন্ট অ্যাপ্রোচে ভাবলা যে আচ্ছা আমি এটা করতে পারি, আপনি প্রোডাক্টের শাফলিং করেন যে কোথায় কোন প্রোডাক্টটা রাখলে আপনার সেল বেশি হবে, ধরো তুমি সেই অ্যানালাইসিসটা তাকে করে দিবা মেশিন লার্নিংয়ের মাধ্যমে। এখন ও যে বিক্রি টিক্রি যে করছে, এমনও তো হইতে পারে যে ও যে এন্ট্রি দিছে, ও ভুলে যেখানে এন্ট্রিটা যেখানে দেওয়ার কথা সেখানে না দিয়ে ধরো একটু ব্ল্যাঙ্ক রাখছে। ধরো এটা তো যদি ব্ল্যাঙ্ক থাকে, ধরো এটা ব্ল্যাঙ্ক আছে, এটা কি একটা সমস্যা না? এখানে একটা নাল ভ্যালু আছে না, বা ব্ল্যাঙ্ক আছে না? তো রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু ডেটাগুলি এমন বিক্ষিপ্ত থাকতে পারে। আবার এমনও হতে পারে যে ধরো একজন মানে কি বলে, যে স্ক্যান করে তাকে কি বলে গো, মানে সেলার, মানে তার কি বলে, ম্যানেজার তো আর এটা করে না, মানে যে স্ক্যান করে লাস্টে প্রোডাক্টটা তারে কি বলে ভাই? ও স্ক্যানার। এই যে তোমার না, যে তোমার রিসিপশনিস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসেপশনেই তো থাকে ওই যে স্ক্যান করে আর কি লাস্টে প্রোডাক্টটা দেয়। ধরো সে একটা ইনপুটে একজন লিখে গেছে 1, আরেকজন লিখে গেছে মনে করো সেখানে ইয়েস। এখন 2 টাইপের ডেটা হয়ে গেল না একই কলামের ভিতরে। তো এই টাইপের যে আমার যে ডেটার যেই ক্ষয়ক্ষতি যে হচ্ছে, আমি যে এক্সপেক্টেড ডেটা যে আমি চাইতেছি সেই অনুযায়ী মনে করো ডেটাটা নাই, তো কি আমার ডেটাটাকে ক্লিন করতে হতে পারে। আমার ডেটাটাকে আমি যেমন চাই, অ্যাজ এ মেশিন লার্নিং এক্সপার্ট আমি যেমন ডেটাটা চাই সেই অনুযায়ী কি আমার প্রিপারেশন লাগতে পারে। সেই প্রিপারেশনের বিষয়ে এই যে ডেটা তুমি কালেক্ট করতেছো, এই যে ডেটা তুমি ক্লিন করতেছো, এই জিনিসটাই হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। তারপরে তুমি ডেটা ক্লিন করার পরে তোমার ডেটা মনে করো মোটামুটি ভালো পর্যায়ে আছে। এখন তোমার তো এটা একটা অ্যানালাইসিস করা লাগবে। নর্মালি আমরা দেখি না বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে মনে করো
ডেটা অ্যানালাইসিস করে। ধরো যেমন কিছু ছবি দেখাই, ধরো ইডিএতে এটা কি আসছে, যে পাই চার্ট, তারপরে হিস্টোগ্রাফ, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জিনিস, এগুলো আমাদের ডিফারেন্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন না। হ্যাঁ ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন থাকে। ধরো তুমি স্বপ্নের সেল বাড়াতে চাচ্ছ, তাই না? তাহলে ধরো তোমার কাছে ডেটা তো থাকতে হবে, যে ধরো তোমার কাছে ডেটা আছে যে গত 3 বছরের সেল, গত 3 বছরের সেলের জন্য তোমার তো অ্যানালাইসিস করে দেখাতে হবে, তাই না? মানে অ্যানালাইসিস করে তো দেখতে হবে যে আসলে ডেটাটা কেমন আছে, কোন বছরে কেমন সেল হলো। এটার জন্য কি আমরা নর্মালি হিস্টোগ্রাম ইউজ করি না? মানে ফর অ্যান এক্সাম্পল, আবার ধরো তুমি পাই চার্ট ইউজ করে কী করতে পারতেছো, যে একদিনের ভিতরে কোন প্রোডাক্টটা সব থেকে মানে কোন প্রোডাক্টটা কত পার্সেন্ট বিক্রি হচ্ছে। ধরো 100% যদি ধরো, তাহলে ধরো তুমি বাচ্চাদের প্রোডাক্ট 20%, এইটা এত পার্সেন্ট, এইটা এত পার্সেন্ট। মানে ধরো তুমি বিভিন্ন অ্যানালাইসিস করতে গেলে বিভিন্ন টাইপের তোমার ভিজুয়ালাইজেশন তোমার করা লাগে। এইটারই আমরা বলি হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বা শর্টকাটে ইডিএ। আমি আগেই বলতেছি এখানে মানে নতুন জিনিস মুখস্থ করার কিছু নয়, আমি জাস্ট বলতেছি যে আমরা নর্মালি কী করি। আমি এটা স্টেপ বাই স্টেপ একটার জন্য করে দেখাবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ধরো অনেক সময় লাগে তোমার, যে ধরো তোমার কাছে এইখানে না হয় সিজিপি আর আইকিউ আছে, ঠিক আছে, কিন্তু তোমার কাছে ধরো আননেসেসারি জিনিসও আছে। ধরো সে তো চাকরি পাওয়াটা হচ্ছে এখানে আউটপুট, তাই না? ধরো এখানে আরেকটা কলাম আছে হচ্ছে তার রিলেশনশিপ স্ট্যাটাস, ধরো এমন আছে, বুঝছো? এখন সে সিঙ্গেল নাকি ম্যারিড এটা দিয়ে কি তোমার কোনো কাজ আছে? মানে বি অনেস্ট, মানে সে সিঙ্গেল হলে হলো, ম্যারিড হলে হলো, এখানে তো তার চাকরি পাওয়ার ক্ষেত্রে তো এটা কোনো এফেক্ট নাই। মানে উই আর নট কনসার্নড অ্যাবাউট ইট অ্যাকচুয়ালি। তো এই ক্ষেত্রে কি তোমার ফিচার বা কলাম কি সিলেক্ট করা লাগতেছে না, যে তুমি কোন কলামটা রাখবা বা কোন কলামটা রিমুভ করে দিবা, আর তোমার কোনটা নেসেসারি তুমি এটা আইডেন্টিফিকেশন করো না একটা। মানে যখন তোমার কাছে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থাকবে, ধরো স্বপ্নের কথাই ভাবো, স্বপ্নের যে রিসেপশনিস্ট থাকে ও তো অনেক কিছু লিখে, এখন সব কিছু হয়তো তোমার দরকার নেই, তুমি যেটা নিবা, এই যে তুমি সিলেকশন করবা, এই সিলেকশনটাকে আমি বলতেছি হচ্ছে ফিচার সিলেকশন। তার মানে আমাদের ফার্স্ট স্টেপে যাবে হচ্ছে, আমি একটা প্রবলেম পেলেই হচ্ছে ওই অনুযায়ী আমি ডেটাটাকে কালেক্ট করব এবং ওই ডেটাটাকে প্রসেস করব, সেটাকে আমি ফেলবো প্রি প্রসেসিংয়ের আন্ডারে, তারপর ওটাকে যে আমি ভিজুয়ালাইজ করব, এইটা হবে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের মধ্যে। এরপরে ধরো আমি এই অ্যানালাইসিস করার মাধ্যমে বুঝলাম যে আসলে কোন ফ্যাক্টরটা আমি চিন্তা করব, সেই জন্য আমি তখন করে ফেলবো ফিচার সিলেকশন। এরপরে আমি কি করব, এরপরে আমি করব হচ্ছে ইনপুট কলাম অ্যান্ড আউটপুট কলাম এক্সট্র্যাক্ট করে ফেলবো। অর্থাৎ আমার এখানে কি আছে, ইনপুট কলাম কোনটা, সিজিপি আর আইকিউ হচ্ছে আমার ইনপুট কলাম, আর আউটপুট কলাম কোনটা, প্লেসমেন্ট। ওকে, আমি এটা এক্সট্র্যাক্ট করব, কারণ আমি তো বুঝতেছি, নয়তো বা আমার প্রোগ্রাম বুঝবে কীভাবে ইনপুট কোনটা আর আউটপুট কোনটা, তাই না? ও তো ওর জন্য তো সবই এক। তো তারপরে আমরা করব কি, একটা মিটিং। আচ্ছা, তো ইনপুট অ্যান্ড আউটপুট কলাম করার পরে আমরা করব কি, ট্রেন অ্যান্ড টেস্ট স্প্লিট করব। আচ্ছা, যেহেতু এই কথাটা আসছে আমি বলি, সমস্যা নেই। ট্রেন টেস্ট আসলে এই যে বলতেছি ট্রেনিং করানো, ট্রেন টেস্ট, এই জিনিসগুলো আসলে মানে আননোন থাকার কোনো মানে হয় না। ধরো তোমার কাছে একটা ডেটা সেট আছে, আমাদের ডেটা সেটটাই কী আছে আমাদের কাছে, এখানে একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মানে এটা কিন্তু মানে পরে বোঝানোর জিনিস না, এটা আমি আজকেই বুঝাই দিই, সমস্যা নেই। আমাদের কাছে আছে কি সিজিপিএ, আইকিউ, আর আছে কি প্লেসমেন্ট, তাই না? এখন আমি করব কি, ধরো এখানে 100টা রো আছে, তাই না? ধরো কি আছেই 100টা রো। এখন তুমি ধরো একটা মডেল ট্রেন করবা, যেই মডেল কি বলে দিবে, যেই মডেলের কাছে তুমি যদি নতুন কোনো সিজিপিএ বা আইকিউ দাও, তাহলেও কি করবে, তুমি জব পাবা নাকি পাবা না সেই জিনিসটাও প্রেডিক্ট করে দিবে, তাই না? এখন তুমি আমাকে বলো তো, ওর কাছে 100 থাকুক আর 1000 থাকুক, তুমি যদি নতুন একটা দাও, ধরো তুমি সিজিপিএ দিলা হচ্ছে 6, আইকিউ দিলা হচ্ছে 120 তোমার আইকিউ। এখন এই এআই তোমাকে বলে দিল, বা এই মেশিন লার্নিং মডেল তোমাকে বলে দিল যে তুমি জব পাবা। এখন আমার মেশিন লার্নিং মডেল কি মানে কতটুকু ভালো পারফরমেন্স করতেছে, এই জিনিসটা কি তুমি মানে নতুন কোনো ইনপুট দিলে বুঝতে পারবা, নাকি
তুমি যদি এমন করতে পারতা, যেহেতু ওর কাছে 100টা আছে, তুমি করবা কি, ওকে ট্রেন করবা হচ্ছে 90টা দিয়ে, আর 10টা কি করবা, ওকে জানাবা না, ওর থেকে হাইড করে রাখবা। তারপরে আমরা যদি এমনটা করতে পারি যে ওকে আমি 90টা রো দিয়ে ওকে আমি ট্রেন করায় একটা মডেল বিল্ড করলাম, সুপার স্ট্রং একটা মডেল তৈরি করলাম, কিন্তু ও কিন্তু এই 10টা জানে না, কিন্তু এই 10টা কিন্তু আমি জানি। আমি কিন্তু জানি যে ধরো এই 10টার ভিতরে একটা রো আছে 6 and 120, কিন্তু এর প্লেসমেন্ট অ্যাকচুয়ালি হয় নাই। এখন আমি ওকে জিজ্ঞেস করতে পারবো না, এই টেস্টে যে আমি এটা 10টা যে আলাদা রাখলাম, এই 10টা থেকে একটা রো আমি ওকে দিয়ে জিজ্ঞেস করতে পারবো না, এই বলে দে তো ওর কি জব হবে নাকি হয় নাই। এখন ও যদি বলে হবে, তখন আমি বলতে পারবো না যে না, ওর পারফরমেন্স আসলে ভালো না, কারণ আমি তো দেখতেছি অ্যাকচুয়াল যে ডেটা আছে সেখানে কি ওর জব হয়েছিল। হ্যালো, না সেখানে হয় নাই এখন। সেখানে হয় নাই, তো ও বলল যে হইছে, তো ওর যে ভুল বা ও কেমন পারফর্ম করতেছে এইটা বোঝার জন্য কি আমার এক্সিস্টিং যে ডেটা আছে সেটা দিয়েই আমার টেস্ট করা লাগবে না। আমি যদি নতুন কোনোটা দেই, সেই ক্ষেত্রে ও যদি বলে হইছে বা হয় নাই, এটার কি সত্যতা আমি জানি যে অ্যাকচুয়ালি হয়েছিল নাকি হয় নাই? আমি কি জানি? এটা দিয়ে কি পারফরমেন্স মেজার করা যাবে নতুন দিয়ে? না, তখন হবে না। তার মানে আমার পারফরমেন্স মেজার করার জন্য কি দরকার? ট্রেন করব কিছু ডেটা সেট, কিছু ডেটার পোর্শন দিয়ে, আর টেস্ট করব আমি কিছু যে হিডেন ডেটা যে আমি রেখে দিয়েছিলাম ওই হিডেন দিয়ে। বুঝতে পারছি? এই কারণেই আমরা মূলত যে কোনো ডেটা সেটকে ট্রেন অ্যান্ড টেস্টিংয়ে স্প্লিট করে নেই। যে আমি আমার মডেল তৈরি করি, যে ট্রেন ধরো আমি যে 100টা রো এখানে যে বললাম 90টা, আমি 90টা দিয়ে ওকে ট্রেন করব, আর যে বাকি 10টা থাকবে বাকি 10টা দিয়ে আমি ওকে টেস্ট করব। এই জন্যই আমরা মেশিন লার্নিং যখন অ্যাপ্রোচে যাই, মেশিন লার্নিং যে কোনো মডেল তৈরি করি, তখন আমরা ট্রেন টেস্টে আলাদা স্প্লিট করে নেই। এটাকে অনেক সময় ক্রস ভ্যালিডেশনও বলে, অর্থাৎ আমি ভ্যালিডেট করি যে ও কেমন পারফর্ম করতেছে। বুঝতে পারছি বিষয়টা? ট্রেন টেস্টটা কেন স্প্লিট করি? জি ভাই, বুঝে গেছি। ওকে, তো তারপরে আমরা স্কেল করি। স্কেল কেন করি এটা পরে আরও ভালো বুঝতে পারবো, কিন্তু শর্টকাটে যদি বলতে যাই যে ধরো এখানেই যে এটা আছে সিজিপি আছে হচ্ছে ধরো 0 থেকে 10-এর রেঞ্জের মধ্যে, কিন্তু আইকিউ আছে 0 থেকে 20-র রেঞ্জের মধ্যে। তো দেখা গেল যে ও ধরো এইখানে চেঞ্জ কত হয়, এখানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জ হয়, 5 থেকে 6.1 হয়েছে, কিন্তু এখানে দেখো 63 থেকে 156 হয়েছে। তো ও অনেক সময় হয় কি, এইটাকে বাদ দিয়ে এইটাকে বেশি প্রায়োরিটি দেয়, যে এইটা তো অনেক বেশি চেঞ্জ, এটার উপরে বেশি ফোকাস দেয়। তো এই কারণে আমরা করি কি, যে অনেক সময় ভ্যালুগুলোকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, যে ধরো সকল কলামের ভ্যালুকেই ধরো এই ও আর 6-7 ভাববে না, ও এই কলামের ভ্যালুকেও -1 থেকে +1-এর ভিতরে একটা রেঞ্জে নিয়ে আসে, আবার এই আইকিউর ভ্যালুকেও যাই থাকুক 120 180 যাই থাকুক সেটাকেও -1 থেকে +1-এ একটা রেঞ্জের ভিতরে নিয়ে আসে, যাতে করে সব কলামেরই সেম প্রায়োরিটি থাকে। এটা আমাদের আজকের কোনো নেসেসারি জিনিসই না, আমরা এটা জাস্ট অ্যাবস্ট্রাক্ট লেভেলে বললাম জাস্ট স্কেলিং কি। আমি যেহেতু 7 স্টেপই ফলো করে নেক্সটে যা করবো আমরা 7 স্টেপ ফলো করেই করবো, এই কারণে এটা এখানে রেখে দিলাম যে আমরা স্কেলও করব। তারপরে হচ্ছে আমরা আমাদের মডেল ট্রেন করব, আমাদের যেটা আমরা খুবই আশা নিয়ে বসে আছি যে আমরা কীভাবে মডেল ট্রেন করব সেটা করব। তারপর হচ্ছে আমরা সেটাকে ইভ্যালুয়েট করব যে আমাদের মডেল কেমন পারফর্ম করতেছে, আমি ইভ্যালুয়েট করব। ধরো আমি একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করলাম একটা ডেটা সেটের উপরে, আমার কাছে মনে হলো যে না, এই অ্যালগরিদম অ্যাপ্লাই করে আসলে আমি আমার ইভ্যালুয়েশনে আমি দেখলাম যে আমার এক্সপেক্টেড রেজাল্ট আসে নাই, আমি যেমনটা চাই। তখন আমি কি আবার ব্যাক যাব, আবার ব্যাক গিয়ে কি অন্য একটা অ্যালগরিদম সিলেক্ট করে সেইটার উপরে ট্রেন করে সেইটা আবার ইভ্যালুয়েট করব। মানে আমরা ইভ্যালুয়েশনের মাধ্যমে বুঝতে পারি যে আমাদের মডেল কেমন পারফর্ম করতেছে। এরপরে ধরো তোমার মডেল যদি ঠিকমতো পারফর্ম করে, তখন তুমি কি করো, ডিপ্লয় করো। যেমন একটু আগে আমি যে আমার ওই যে একটা প্রজেক্ট দেখালাম না, মুভি রিকমেন্ডেশন, ওটা আমি অবশ্যই আগে টেস্ট করে নিছি। টেস্ট করে যখন দেখছি ভালো রেজাল্ট দেয়, তখন কি আমি একটা ওয়েবসাইটে সুন্দর মতো ডিপ্লয় করে দিছি যে এটা এখন রেডি, এটা এখন যে কেউ চালাতে পারবে, তাই না? তো আমরা আজকে ডিপ্লয় দেখবো না, ডিপ্লয়ে একটু ঝামেলা আছে।
ঝামেলা বলতে কঠিন কিছু না, ইজি পিজি, কিন্তু একটু প্রিরিকুইজিট নলেজ লাগে, ওটা আমরা পরে দেখব। তো আমরা আমাদের উদ্দেশ্য কি, আজকের উদ্দেশ্য যে আমরা এমন একটা মডেল তৈরি করব যে কি করবে, এই ডেটা সেটের উপরে কাজ করবে, যে আমার প্রেডিকশন করে দিবে যে প্লেসমেন্ট হবে নাকি হবে না। ওকে, আমরা এখন এই 7টা প্রসেস ফলো করব। ওকে, তো আমি যে এই নোটবুকটা খুলছি, এই নোটবুকে কি এই ডেটা সেটটাকে আমি কোনোভাবে আনছি বা ওকে কি পরিচয় করাইছি? করাই নাই কিন্তু এখনও, তাই না? এই জন্যে এখন তো আমার এই যে আমার প্রথম প্রসেস কি, মানে প্রথম স্টেপ কি, ডেটা প্রি প্রসেসিং, অর্থাৎ আমার ডেটা ডাউনলোড করা থেকে শুরু করে, আমি তো ডাউনলোড অলরেডি করে ফেলছি, সেটা তো দেখানোর কিছু নাই। ধরো এইখানে তো আমার আপলোড দিতে হবে, এইখানে। সেটার জন্য কী করবে, এই যে ফাইলসের মতো একটা চিহ্ন দেখবা, এখানে যাবা, এই যে আপলোড দিবা, এটা ক্লিক করবা, ওপেন দিবা, দ্যাটস ইট। এখানে দেখবা সিম্পলি আপলোড হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা ডেটাটাকে লোড করব। ডেটা তো আনলাম, ডেটাটাকে লোড করার জন্য আমরা কি করতে পারি, আমি তো বলছিলাম মেবি একটু নামপাই পান্ডা দেখার জন্যে, না আজকে আগে যদি কেউ না দেখে আসা সমস্যা নাই, পাশাপাশি একটু শেখা নিও প্যান্ডাসটা। ধরো প্যান্ডা ইম্পোর্ট করলাম, খুব বেশি সিনটেক্স আমার প্রয়োজন পড়ে না আসলে। ধরো ডেটাটাকে আমি লোড করবো, আমি এটা ডেটা ফ্রেমের ভিতরে লোড করব। ডেটা ফ্রেম ডিএফ শর্টকাটে লিখলাম পিডি ডট, এটা সিএসভি ফাইল। এখানে আমি কি করব, রিড সিএসভি লিখে সিম্পলি এখানে এখন আমরা কি করব, পাথ দিব যে আমি কোন সিএসভি ফাইলটা রিড করতে চাই। এটা করতে চাই না, প্লেসমেন্ট ডট সিএসভি, এটা রাইট ক্লিক করে কপি পাথ দিব, দ্যাটস ইট। এই ডিএফ এর ভিতরে কিন্তু এখন আমার ডেটা সেট লোড হয়ে আছে। কীভাবে বুঝবো, সিম্পলি আমি ডিএফ দিয়ে দেখতে পারি। ডিএফ দিলে তো এখানে ধরো আমাকে দেখাবে এই যে 0 থেকে শুরু করে একদম 99, অর্থাৎ 100 রো অ্যান্ড 4 কলামস। এখানে আননেমড একটা আসছে, 0 1 2 3, সিজিপিএ আসছে, আইকিউ আসছে, প্লেসমেন্ট আসছে। তো আমরা তো জানি নর্মালি আমরা এতগুলো দেখতে একসাথে কেমন লাগে, আমরা কিন্তু হেড ইউজ করি। হেড ডিফল্টভাবে ইউজ করলে কি হয়, টপ 5টা দেখায়, তাই না? যদি আমি এখানে 10 দিই তাহলে 10টা দেখাবে। এটা তো মোটামুটি প্যান্ডাজের সিনটেক্স। তো আমরা যদি একটু দেখা থাকি তাহলে এটা দেখতে পারবো। তো এখন দেখো ফার্স্টে এই ডেটা দেখেই দেখো আমরা আসি কোথায়, প্রি প্রসেসিংয়ে। দেখো মানে একটু বেশি চাপ হয়ে গেলে আবার একটু রিল্যাক্সে পাবো। আমরা আসি কই, ফার্স্ট স্টেপে, সেখানে আমরা প্রি প্রসেস করতেছি, ঠিক আছে? ডেটাটাকে লোড করলাম, লোড করে এখন আমার টার্গেট কি, ডেটাটায় যদি কোনো নাল ভ্যালুযুক্ত থাকে, কোনো রো থাকে, সেটাকে আমি ক্লিন করব, মানে ডেটা ক্লিনিংয়ের পোর্শন করব। এখন সেটার জন্য আমি কি সিম্পলি আমি চেক করতে পারি কি, df.info দিলে কি সকল কলামের ইনফরমেশন আমার চলে আসবে। ভাগ্যবশত যে আমার এখানে কোনো নাল ভ্যালু অ্যাকচুয়ালি নাই, এই ডেটাটা খুবই ছোট একটা ডেটা, এই কারণে মনে করো এটা নাই। তো দেখো এখানে কিন্তু লেখা আছে যে সিজিপিএতে 100 নন নাল, মানে কোনো নাল ভ্যালু নেই, সব কিছুতেই ভ্যালু ট্যালু আছে। তারপর ডেটা টাইপ কি ঠিক আছে, হ্যাঁ সিজিপিএর জন্য ফ্লোট দরকার দিছে, আইকিউর জন্য ফ্লোট দরকার দিছে, সমস্যা নেই, ফ্লোট নিয়ে কাজ করে যাবে। প্লেসমেন্টে ইন্টিজার টাইপের ভ্যালু 1 আর 0, ওকে দ্যাটস অল রাইট। কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি কি, এই যে একটা এক্সট্রা কলাম আছে, অর্থাৎ এই কলামটার কি কোনো প্রয়োজন আছে? তুমি ভেবে দেখো, এটা কিন্তু কোনো প্রয়োজন নাই। আমি সিরিয়াল দিয়ে তো আমার কোনো কাজ নাই, আমি সিরিয়ালাইজেশন দিয়ে আমি কী করব? নর্মাল যে বুঝার জন্য সিরিয়ালাইজেশন, এটা তো আমাকে ওই করে দেয়, এই মানে ডিফল্টভাবে এই কোলাবি আমাকে দিয়ে দিচ্ছে, ডেটা ফ্রেমই আমাকে দিয়ে দিচ্ছে। তো আমি করতে পারি কি, আমি এখন প্রি প্রসেসিংয়ের আন্ডারে আমি ডেটা ক্লিনিংয়ের আমরা ফার্স্ট স্টেপ, অর্থাৎ আমরা একটা টাস্ক আমরা করে ফেলবো। সেটা কি, আমাদের যে ডেটা ফ্রেম আছে, আমাদের এই ডেটা ফ্রেমটাকে আমরা আপডেট করব। শুধুমাত্র এখানে থাকবে কি, সিজিপিএ থাকবে, আইকিউ থাকবে, অ্যান্ড প্লেসমেন্ট থাকবে। ওকে, দেখি এখন আমাদের ডেটা ফ্রেমটা দেখতে কেমন হবে। দেখো এখন কিন্তু আমার ওই এক্সট্রা কলামটা নাই, আমার কাছে শুধু সিজিপি আছে, আইকিউ আছে, অ্যান্ড প্লেসমেন্ট আছে। তার মানে আমার প্রি প্রসেসিংয়ের পার্ট অ্যাকচুয়ালি এই ডেটা সেটের জন্যে শেষ। এরপরে কি, ডেটা অ্যানালাইসিস। এখন ডেটা অ্যানালাইসিসের জন্য আমি তো ভিজুয়ালাইজেশন করব। নর্মালি এটার জন্যে মানে কোল্যাবে একটু দিয়ে দেয়, সাজেস্ট চার্ট দিয়ে দেয়। দেখো এখানে দিলে কিন্তু সাজেশন দেখা যে তুমি আর কোনটা দিয়ে তুমি ভালো বুঝতে পারবা। তো আমরা এইভাবে না যাই, আমি সাজেশন একটু অফ করে কীভাবে
এটা থাকুক, উপরে থাকুক। ধরো এটাকে ভিজুয়ালাইজ করার জন্যে আমি কি করতেছি, ম্যাটপ্লট লাইব্রেরি কল করতেছি, matplotlib ডট pyplot splt। ওকে, তো এটার জন্যে আমি যদি একটা স্ক্যাটার প্লট বানাই সেই ক্ষেত্রে কেমন হবে, এটা এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমার সিজিপিএ, ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমার ওই ডেটা ফ্রেমেরই আইকিউ। তাহলে হয় কি, এই যে দেখো অ্যাকচুয়ালি এটা কি প্লট করছে, মানে প্লট যদি চিন্তা করি, এই দিকে আসে হচ্ছে আমার সিজিপিএ, এইদিকে আসে হচ্ছে আমার আইকিউ। তো ধরো একটা স্টুডেন্ট যে ফার্স্ট রোতে আছে, এই যে সিজিপিএ 6.8, আইকিউ 123, ও কোথায় আছে এখানে, যদি একটু ইমাজিন করার ট্রাই করি, ধরো এইদিকে 6.8 অ্যান্ড 123, ধরো আই অ্যাজিউম ও এইটা হতে পারে, বুঝছো, এই যে এই বান্দাটা হতে পারেও। এইভাবে কি 100টা স্টুডেন্টকে এইভাবে প্লট করা হয়েছে। এখন এটা দেখে তো বুঝে যেতেছে না যে কাদের জব হয়েছে আর কাদের হয় নাই। এই জন্য আমরা সিম্পলি কী করতে পারি, স্ক্যাটার প্লটে কালার আলাদা করার জন্য আমরা কী করতে পারি, ডেটা ফ্রেমের প্লেসমেন্টের বেসিসে আমার কালারিং হবে। এই যে দেখো এখন আমরা দেখতে পারতেছি যে দুইটা কালারে ভাগ হয়ে গেছে। এখন আমি কি ভিজুয়ালাইজ করতে পারতেছি না যে নর্মালি আমার এখানে আছে কি, যে 100টা স্টুডেন্ট ডেটা আছে, কিন্তু এই বান্দাগুলোর আসলে জব হয় নাই, আর এই বান্দাগুলোর জব হয়েছে। দুইটা ক্যাটাগরি তো ভাগ করে দিছে। তো নর্মালি আজকে যেহেতু আমরা কিছু জানি না, মেশিন লার্নিং সম্বন্ধে কিছুই জানি না, তাই না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক। এখন আমি এটা কী জন্য এইভাবে প্লট করলাম বা এইখান থেকে আসলে আমি কী এমন বুঝতে পারতেছি সেটা আমরা আজকে জানি না, কিন্তু আমরা জাস্ট ওয়ার্ক ফ্লো বোঝার জন্যে একটা ডামি ডেটা সেট নিয়ে আমরা কাজ করতেছি যেহেতু, সেক্ষেত্রে আমি বলে দিই যে এই ক্ষেত্রে যদি আমি এমন একটা, মানে এইখানে আমরা লজিস্টিক রিগ্রেশন অ্যালগরিদম অ্যাপ্লাই করবো, বুঝছো, কোনো কিছু বোঝার দরকার নেই অ্যালগরিদম কী বা কিছু, জাস্ট আমি এতটুকু বলে দিই যে লজিস্টিক রিগ্রেশন করে কি জানো, মানে গ্রুপে ভাগ করে দেয়। যে ধরো এটা কি দুইটা গ্রুপ আছে না, একটা গ্রুপ হচ্ছে চাকরি পায় নাই আর একটা গ্রুপ হচ্ছে চাকরি পাইছে, তো এদের মাঝখানে কী করে জানো, একটা লাইন ড্র করে দেয়। একটা লাইন ড্র করে কী করে দেয়, এই দুইটা গ্রুপকে আলাদা করে দেয়। তারপরে তুমি যদি ওকে জিজ্ঞেস করো যে আমার সিজিপিএ তো, আমার আইকিউ তো, আমি কি জব পাবো না কি পাবো না, তো কী করে, ও তোমার সিজিপিএ আর আইকিউ অনুযায়ী যে কোনো একটা গ্রুপে ওই দাগের এক সাইড মনে করো জব পাবে, আরেক সাইড মনে করো জব পাবে না। ধরো এটা দিয়ে কী বুঝাচ্ছি একটু ডিটেলসই বলি, সমস্যা নেই, মানে কি বুঝাইতে চাইতেছি এই জায়গায়। ধরো ক্রস মানে হচ্ছে জব পায় নাই, বুঝছো, ক্রস মানে হচ্ছে জব পায় নাই, আর এই সার্কেল মানে হচ্ছে জব পাইছে। এখন ও কিভাবে লাইন ড্র করবে এটা আমি জানি না, কিন্তু ও একটা লাইন ড্র করবে, একটা গ্রুপিং করবে। যেই গ্রুপিংয়ের মাঝখানে কী হবে, ধরো ও লাইনটা টানলো, এমন একটা লাইন টানলো, এমন একটা লাইনও লাইনের পোর্শনে ভাগ করে, যেইখানে এই সাইডে যদি তোমার সিজিপিএ নাই, মানে তোমার প্লটিং যদি এই সাইডে হয় তাহলে মনে করো বলবে যে তুমি সার্কেল মানে তুমি জব পাইছো, আর এই সাইড আরেকটা ভাগ হয়ে যায় না তাহলে এই দাগের, তো তোমার ধরো সিজিপি হচ্ছে 3.5 আর আইকিউ হচ্ছে 70, ধরো তুমি আসছো হচ্ছে এই জায়গাটায় মনে করো তোমার আসছে, তাহলে ও জাস্ট কি চেক করবে যে এই যে লাইনের কি এই সাইডে আসো তুমি, বাম পাশে তুমি আসো, তো কি বলবে যে তোমার জব হয় নাই, বুঝছো, মানে এটা হচ্ছে অ্যালগরিদম এইভাবে কাজ করে। তো তোমার কিন্তু জানার দরকার নাই যে অ্যাকচুয়ালি ওই লাইনটা কীভাবে আঁকে, যদিও আমরা এই লাইন আঁকাকে ও কীভাবে আঁকে আমরা শিখবো, আমরা নিজেরা করবো, ঠিক আছে, কিন্তু তুমি দেখো মানে মেশিন লার্নিংয়ের মজাটাই হচ্ছে এই জায়গায় যে তুমি কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো প্যাটার্ন পাও নাই আগে, তাই না, তুমি কিন্তু এই ডেটা সেটে তুমি কোনো নিজে কোনো প্যাটার্ন খুঁজে পাও নাই যে কীভাবে কী প্যাটার্ন, কিন্তু এই মেশিন লার্নিং মডেলটা কী করবে, লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করলে কী করবে, ও একটা লাইন ড্র করবে, যেইখানে মানে ও কি কোথায় লাইন ড্র করবে এটা ওর বিষয়, এটা আমি জানি না, আমি ওকে জাস্ট ডেটা সেট দিছি, ও বেস্ট লাইন খুঁজবে। লাইন তো এখানেও হইতে পারে এখানেও হইতে পারে, কিন্তু বেস্ট লাইন কি এইটা না, এই কারণে ও বেস্ট লাইন খুঁজে বের করবে, এটা আমাদের জানার কনসার্ন না, ও কীভাবে বের করবে, ও বের করে দিবে যেই অনুযায়ী কি ও প্রেডিকশন করবে। বুঝতে পারতেছো মেশিন লার্নিংয়ের মজাটা আসলে কোন জায়গায়? তো এটার জন্য আমরা এখন আসি কোথায়, আমরা ভিজুয়ালাইজ করে ফেললাম, এখন
নর্মালি আমরা ভিজুয়াল স্ক্যানও করি, আমরা ভিজুয়ালাইজ করে বোঝার চেষ্টা করি যে আচ্ছা আমার ডেটাটা আছে এমন, তাহলে আমি কোন অ্যালগোরিদম অ্যাপ্লাই করব সেটা আমি সিলেক্ট করি কোথায়, এই ভিজুয়ালাইজ করার মাধ্যমে। বুঝতে পারছি? যেমন আমরা এখানে ভিজুয়ালাইজ করে বুঝতে পারতেছি যে আমার যদি একটা দাগ যদি আমি টানতে পারি তাহলে আমার কি হবে, আমি প্রেডিকশন করে ফেলতে পারবো। মানে যদি তোমার ওই লেভেলের নলেজ থাকে, তুমি অনেক অ্যালগোরিদম জানো, তাহলে দেখা যায় তুমি ডেটা সেটগুলো যদি তুমি ভিজুয়ালাইজ করে ডেটার প্যাটার্ন বোঝার চেষ্টা করো, তাহলে তুমি কোনটা অ্যাপ্লাই করলে ভালো হবে এটা অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট তুমি বুঝবা। তো এইটাই হচ্ছে আমাদের ইডিএ। আর ফিচার সিলেকশন আমাদের এখানে কাজ নাই, তো এটা আমাদের আপাতত কাজে আসবে না। তারপরে বলছে কি এক্সট্রাক্ট ইনপুট অ্যান্ড আউটপুট কলাম, আমাদের সেকেন্ড স্টেপ। আমাদের ফার্স্ট স্টেপ শেষ, প্রি প্রসেসিং অ্যান্ড ইডিএ। আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কি এক্সট্রাক্ট ইনপুট অ্যান্ড আউটপুট কলাম। ওকে, তো ইনপুট অ্যান্ড আউটপুট কলাম এটা কীভাবে আমি এক্সট্রাক্ট করব? ধরো আমি ক্যাপিটাল এক্সের ভিতরে রাখবো হচ্ছে ইনপুট। ইনপুট আমার আছে কি দেখো, ইনপুট হচ্ছে আমার সিজিপিএ অ্যান্ড আইকিউ এর কলামটা হচ্ছে আমার ইনপুট। আর তো আমি কি বলবো, যদি কেউ পাইথনে মোটামুটি পড়াশোনা করে থাকো দেখবা, এটা পাইথনে 1 সপ্তাহ টাইম দিলেই হবে। যদি কেউ না করে থাকো আজকে সেশনে জয়েন করার আগে, এগুলো দেখবা যে পাইথন শিখতে গেলে এগুলো লাগবে। এই ডেটা ফ্রেমের আইলক টাইলক এগুলো শিখায় পাইথনে। তাদের প্রিরিকুইজিট এসব বসে আশা করি দেখেই আসছো। তো আমি কি নিব, সব রো নিব, তাই না? আমি কি ইনপুট কলামের ভিতর কি আমি সিজিপি অ্যান্ড আইকিউ রাখবো, কিন্তু সিজিপি অ্যান্ড আইকিউর তো আমি সবগুলো রোই রাখবো, তাই না? একদম 100টা রোই রাখবো। তো সব রো রাখতে গেলে কি আমি কোলন দিয়ে এই সাইডেও কিছু দিলাম না, এই সাইডেও কিছু দিলাম না, তার মানে কি ও সব নিবে। আর কলামের ক্ষেত্রে আমি প্রথম কলাম থেকে শুরু করে কোন পর্যন্ত নিব, আমাদের যে বর্তমান যে ডেটা সেটটা আছে, আমি যদি আবার একটু মানে দেখাই, আমাদের ওটা যেহেতু উপরে চলে গেছে, আমি একটু ডেটা ফ্রেমটা আবার একটু লোড করে দেখাই যে আমাদের ডেটা ফ্রেমটা আছে কি সিজিপিএ আইকিউ আর প্লেসমেন্ট। আমার ইনপুট কি সিজিপিএ আর আইকিউ, তাহলে এইটা কত নাম্বার কলাম, 0 নাম্বার কলাম। এটা কত নাম্বার কলাম, 1 নাম্বার কলাম। তাহলে আমি নিতে চাই কি 0 and 1, আমি তো 2 নিতে চাই না। তো আমি তো জানি পাইথনে মানে এই কোলন দেওয়ার পরের যেটা লিখি সেটার আগ পর্যন্ত বুঝায়। তাহলে কি 0 থেকে শুরু করে 2 এর আগ পর্যন্ত, তাহলে কি অটোমেটিকলি 0 আর 1 বুঝাচ্ছে না? যে তুমি রো এর ক্ষেত্রে সব নাও, এবং তুমি চিন্তা করো তুমি বলছো রো এর মধ্যে সব নিবা, কিন্তু কলাম নিবা হচ্ছে 0 আর 1। তাহলে কি শুধুমাত্র সিজিপি আর আইকিউ এর ভিতরে যতগুলো ভ্যালু আছে সবগুলো নিয়ে নেবে না এক্স এর ভিতরে? জি। তাহলে এক্স এর ভিতরে এইটা লোড হবে, আর ওয়াই এর ভিতরে আমি কি করব, এটার ভিতরে আমি সবগুলি রো নেব, কিন্তু কলাম নেব হচ্ছে শুধুমাত্র শেষেরটা, যেটা আমরা -1 লিখতে পারি। কারণ কি মাইনাস মানে আমরা তো জানি পাইথন এই দিক থেকে আবার শুরু করলে আমি চিন্তা করতে পারি -1 -2 -3 এইভাবেও করতে পারি। আবার তোমার যদি এমন কনসার্ন থাকো তুমি সিম্পলি এখানে 2 লিখে দিলেও তো পারো, কারণ এটা তো 2 নাম্বার ইন্ডেক্স এদিক থেকে ভাবলে। তা আমার কেন জানি -1টা ভালো লাগে, এই কারণে আমি -1 দিয়ে করি আর কি। এটা যার যার এক একটা স্টাইল। ওকে, দেখি এক্স দেখতে কেমন। যদি আমরা এক্স লোড করি, দেখো এক্স কিন্তু আমাদের এই যে সিজিপি আর আইকিউ আমি কি ইনপুট কলামে ভাগ করে দিতে পারছি। আর ওয়াই যদি দেখি, এই যে ওয়াই এর ভিতরে দেখো আমি কি আউটপুট আলাদা করে দিই, শুধুমাত্র প্লেসমেন্ট আছে এদিকে। তো আমাদের 2 নাম্বার স্টেপ শেষ। 2 নাম্বার স্টেপে জাস্ট এতটুকুই, আমি এক্সট্র্যাক্ট করে ফেললাম ইনপুট অ্যান্ড আউটপুট কলাম। তো আমাদের 2 নাম্বার স্টেপ শেষ। তারপর আমি কি করব, ট্রেনিং অ্যান্ড টেস্টে স্প্লিট করে ফেলব। ট্রেনিং আর টেস্টে স্প্লিট করব। ওকে, এটার জন্যে ওকে ট্রেন টেস্ট স্প্লিট। ট্রেন টেস্টে যদি আমি স্প্লিট করি, সেই ক্ষেত্রে আমার কি আছে, স্কেলার্নের ভিতর, স্কেলার্ন লাইব্রেরির ভিতরেই আমার মডেল সিলেকশন, স্কেলার্ন ডট মডেল সিলেকশন। ওকে, দেখো সাজেশন দিয়ে দিছে, যদিও সাজেশন দেখবো না আমরা, আমি তো চোখ বন্ধ করে রাখা, মানে চোখ ওই সাইড না নেওয়ার ট্রাই করি। স্কেলার্ন ডট মডেল সিলেকশন ইম্পোর্ট করব কি ট্রেন টেস্ট। ওকে, ট্রেন টেস্ট স্প্লিট আই গেস। হ্যাঁ, আমি দেখছি ওর সাজেশনের কারণে আমার ব্রেন ওইভাবেই কাজ করছে। অ্যাকচুয়ালি ট্রেন টেস্ট স্প্লিট। ওকে, এটা করলে কি এই যে স্প্লিটের ধারণা, মানে স্প্লিট তোমার ম্যানুয়ালি করতে হবে না, যে তুমি ধরো ম্যানুয়ালি করবা যে এত থেকে এত, এত থেকে এত, এটা তুমি করবা না।
কারণ কি তুমি একবার চিন্তা করে দেখো, মানে তুমি যদি এই যে আমরা একটু উপরে যাই, এই যে আমি যে বললাম যে 90টা আর 10টা যে ভাগ করার কথা যে বললাম, এখন তুমি যদি প্রথম 90টা নাও, তুমি কি একটু বায়াস থাকলা না প্রথম 90টার উপরে? ধরো তোমার প্রথম 90টায় খুব ভালো, মানে ভালো পরিমাণ এসেনশিয়াল ডেটা আছে, কিন্তু এই 10টায় নাই, এই 10টায় মনে করো উঙ্গা বুঙ্গা ডেটা। তো তুমি তো একটু পার্শিয়ালিটি করতেছো, তুমি যদি পার্শিয়ালিটি না করো, যাতে র্যান্ডমলি সিলেক্ট হয়, ধরো মানে তুমি যদি সিরিয়াল করো 1 2 এভাবে 100 পর্যন্ত যদি তুমি সিরিয়াল করো, তুমি র্যান্ডমলি যদি নিতে চাও, যে ধরো তুমি ওকে বলে দিবা যে তুমি 90টা নিবা ট্রেনিংয়ের জন্য, কিন্তু কোন 90টা নিবা সেটা তো তুমি বলবা না, তুমি র্যান্ডমলি পিক করবা যাতে কোনো বায়াসনেস তোমার না থাকে। এই কারণে আমরা করি কি, মূলত এইভাবে করি বিষয়টা, ট্রেন টেস্ট স্প্লিট করি। এটা আমাদের কাজও ইজি করে দেয়, জাস্ট 1 লাইন অফ কোড অ্যান্ড ইউ ডান উইথ ট্রেন টেস্ট স্প্লিট। তুমি জাস্ট কি লিখবা, এক্স ট্রেন মানে ইনপুটেড ট্রেন। আচ্ছা, এটা একবার মানে লাইনটা লিখি, তারপরে বুঝতে ইজি হবে যে অ্যাকচুয়ালি এখানে এক্স ট্রেনের মধ্যে কী আসতেছে। এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট ইকুয়ালস টু তুমি কি লিখবে, একটু আগে ইম্পোর্ট করলা কি ট্রেন টেস্ট স্প্লিট ইম্পোর্ট করলা না, ট্রেন টেস্ট স্প্লিট করবা। এবার স্প্লিট যে করবা সেটা কি, ইনপুট কলাম করবা, আউটপুট কলাম করবা, আর করবা কি টেস্ট সাইজ বলে দিবা। আমি টেস্ট সাইজ এই জায়গায় কত করতে চাই, আমরা আমাদের যেহেতু আছে 100, আমি বলছি আগে কি আমরা 90 আর 10 করবো, তাহলে আমার টেস্ট সাইজটা কত 0.1 না এখানে, মানে যদি আমি 1 এজ এ হোল চিন্তা করি, তাহলে টেস্ট সাইজটা কত এখানে 0.1 না, মানে আমরা যেই এই জন্য আমি এখানে কি করব, টেস্ট সাইজ লিখে দিব 0.1। ওকে, আর সাথে দেখবা যে তোমাকে সাজেস্ট করে, তুমি দেখবা যে কি মানে গুগল করলে তোমাকে সাজেস্ট করে যে র্যান্ডম স্টেট। র্যান্ডম স্টেট, র্যান্ডম স্টেট দিয়ে কী বোঝায় আসলে, র্যান্ডম স্টেট জিনিসটা খুব মজা। ধরো সাকিব, ধরো তুমি সেম কোড লিখছো, আমিও সেম কোড লিখছি, তোমার একরকম অ্যাকুরেসি আসতে পারে, মানে একরকম আউটপুট আসতে পারে, আমার একরকম আসতে পারে। কারণ কি জানো, কারণ ও যেহেতু র্যান্ডমলি নিছে, ধরো ও মানে তোমার ক্ষেত্রে র্যান্ডমভাবে মানে 90টা নিছে, আর আমার ক্ষেত্রে তো অন্য 90টা নিতে পারে। তার মানে কি, ট্রেনিংয়ের ক্ষেত্রে ধরো তোমার ক্ষেত্রে সব নিছে ভালো ভালো ডেটাগুলি, আর আমার ক্ষেত্রে নিছে ভালো পচা মিলায় নিছে, তো এই ক্ষেত্রে কি তোমার অ্যাকুরেসি ভালো আসবে না, আর আমার অ্যাকুরেসি খারাপ আসবে না। এই জন্যে সবার জন্য যাতে স্ট্যান্ডার্ড থাকে, এই কারণে আমরা যখন কাজ করি তখন আমরা ধরো আমি একটা কাজ করতেছি, তুমি একটা কাজ করতেছি, দুজনের কাজ যদি আমি মিলাতে যাই, সেই ক্ষেত্রে কী করবো আমরা জানো, মানে ওখানে ওরা র্যান্ডম স্টেট দিয়ে যায়। ধরো র্যান্ডম স্টেট এখানে আমি যে কোনো কিছু দিতে পারি, ধরো 100ও দিতে পারি, 1ও দিতে পারি, 2ও দিতে পারি। আমি এখানে ধরো 2 দিলাম, র্যান্ডম স্টেট দিলাম 2। তাহলে কি র্যান্ডম স্টেট 2 লিখলে কী হবে জানো, মানে তোমার আর আমার র্যান্ডম সিলেকশন সেম হবে। ধরো তুমি তোমার পিসিতে র্যান্ডম স্টেট লিখে যে কোডটা করবা, তোমার যেই 90টা নিবে আমারও কি করবে, সেম ওই 90টাই নিবে। বুঝতে পারছো বিষয়টা? এই কারণে আমরা র্যান্ডম স্টেট লিখে করি, যাতে করে আমি সবসময় একই রেজাল্ট পাই। আর 2-4 জনের আমার যখন একসাথে কাজ করবো, তখন যাতে ধরো মানে আপাতত বোঝার জন্য এইভাবেই বুঝো যে ধরো আমি আর তুমি যে কাজ করবো, দুজনের কাজটা যাতে সেম আউটপুট আসে, এই কারণে ধরো আমরা র্যান্ডম স্টেট দিলে তো আমাদের সেম আসবে না, অথবা তো আমাদের আলাদা আসতে পারে, যেহেতু র্যান্ডমলি সিলেক্ট হয়। র্যান্ডম স্টেট 2 দিলেও যা আসবে 10 দিলেও কি ওই একই আসবে? না, আমি বলতেছি র্যান্ডম স্টেট 2 যদি আমি লিখি, হ্যাঁ, আর তুমিও যদি তোমার পিসিতে র্যান্ডম স্টেট 2 লিখো, ও আচ্ছা, সেই তাহলে ক্ষেত্রে এক হবে। সেম হবে। আর র্যান্ডম স্টেট 2 আর 10 তো অবশ্যই এক না। বুঝতে পারছি। ওকে, ধরো আমি এখন র্যান্ডম স্টেট ছাড়া করাতে পারি, এটা না দিলেও হয়, সমস্যা নেই। কিন্তু ধরো এখন আমি আমার একরকম অ্যান্সার আসলো, তুমি বাসায় করলা, তুমি দেখলা যায় তোমার অমন আসে নাই, তুমি বললা সাদিকুর ভাই কেমনে কি করলেন, আপনারটা হইলো আমারটা হইলো না। এই কারণে আর কি র্যান্ডম স্টেটটা নেওয়া, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তো এইটা করলে এইটাই আমার আউটপুটে দেয় কি, দেখো আমি যে ট্রেন টেস্টে যে স্প্লিট করব, আমার কি ইনপুট কলাম আর আউটপুট কলাম এখন আলাদা না? তো আমার করতে হবে কি, 90টা নিতে হবে ইনপুট কলামের মধ্যে, মানে 90টা ইনপুট কলাম থাকবে ট্রেনিংয়ে, আবার সেম 90টা ওই 90টার জন্যেই আউটপুটও থাকবে না। অর্থাৎ কি বুঝাতে চাইতেছি একটু ভাইঙা বলি, ধরো বুঝাতে চাইতেছি তোমার কাছে কি এখন ইনপুট আর আউটপুট কলাম আলাদা করা আছে,
এইদিকে হচ্ছে তোমার এক্স, এইদিকে হচ্ছে তোমার ওয়াই। তো এইদিকে হচ্ছে তোমার সিজিপিএ, এদিকে হচ্ছে আইকিউ, এদিকে হচ্ছে প্লেসমেন্ট। ওকে, তো তুমি করবা কি, তুমি কি করবা এখান মানে তোমার কাজ হচ্ছে মানে 90:10 ভাগ করা। তুমি জাস্ট 90টা ট্রেনিংয়ে রাখবা, 10টা টেস্টে রাখবা। তো তুমি যদি চিন্তা করো ট্রেন ডেটার ভিতরে 90টা রো এমন থাকবে যেখানে 90 জনের সিজিপি আর আইকিউ দেওয়া থাকবে, ওই অনুযায়ী তাদের প্লেসমেন্ট বা মানে আউটপুট দেওয়া থাকবে। তার মানে কি তোমার এক্স যে আছে, এক্স ট্রেনের ভিতরে কি থাকবে বলো তো, 90টা রো থাকবে উইথ 2 কলাম, তাই না? যেখানে সিজিপি আর আইকিউ থাকবে, মানে 90 জন স্টুডেন্টের সিজিপি আর আইকিউ থাকবে কোথায়? এক্স ট্রেনের মধ্যে। সেম ওয়াই ট্রেনের মধ্যে কি থাকবে? ওই 90 জনেরই আউটপুট থাকবে না? এটাই তো তোমার ট্রেনিং, কিন্তু এখন যেহেতু আলাদা করছে এই কারণে তো আলাদা ভ্যারিয়েবল স্টোর হবে, বুঝছো? এই কারণে আর কি এক্স ট্রেন আর ওয়াই ট্রেন। নর্মালি তা না হলে তো আমি মানে অন্য ভ্যারিয়েবল নিতাম। আমি এখানে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন এভাবে কেন লিখতেছি? আর এক্স টেস্টের ভিতরে কি আছে বলো তো? এক্স টেস্টের ভিতরে বুঝতেই পারতেছো তোমার ইনপুটের যেহেতু সিজিপি 10টা স্টুডেন্টের সিজিপি আর আইকিউ থাকবে এক্স টেস্টের মধ্যে, আর ওয়াই টেস্টের মধ্যে থাকবে কি ওই 10টা স্টুডেন্টের যেটা আমি টেস্টে রাখছি ওদের আউটপুটটা থাকবে ওয়াই টেস্টে। এই হচ্ছে 4টা ভ্যারিয়েবলের কাজ। তার মানে কি আমি আমার মডেলকে ট্রেন করাবো কোন ভ্যারিয়েবল দিয়ে বলো তো? এখন হয়তো বা বুঝতে পারার কথা, আমি ওকে দিব কোন ভ্যারিয়েবল? আমি ওকে দিব হচ্ছে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন। আমি ওকে দিব হচ্ছে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন। অর্থাৎ আমি ওকে এই ভ্যারিয়েবলগুলো প্রোভাইড করব। এক্স টেস্ট আর ওয়াই টেস্ট আমি ওকে দিব না। আমি এইগুলো ইউজ করে আমি টেস্ট করব যে আমি কেমন কাজ করলো। কারণ কি, কারণ আমার তো এগুলো আলাদাভাবে রাখতে হবে। আমি এক্স টেস্ট ওকে দিব, দিয়ে আমি ওয়াই টেস্টের সাথে মিলাবো। ধরো ও একটা প্রেডিকশন করবে, ধরো ওয়াই প্রেড মানে এক্স টেস্ট যদি আমি ইনপুট দেই, ও ধরো আমার প্রেডিকশন করে জব হবে নাকি হবে না। আমার কাছে তো টেস্ট আছে, আমি তো মিলাতে পারবো এই ওর তো চাকরি হয় নাই, তুই তো বছর চাকরি হয়েছে। বুঝছো বিষয়টা? কোন ভ্যারিয়েবল কোন কাজে লাগাবো? এক্স ট্রেন ওয়াই ট্রেন, এক্স টেস্ট ওয়াই টেস্ট। এই পর্যন্ত যদি কারো মানে এই জিনিসটা যদি কারো বুঝতে সমস্যা হয় বলো, আমি আবার বলি জিনিসটা ট্রেন টেস্ট। সবাই একটু রেসপন্স করো, না বুঝলে বলো, সমস্যা না। আমি তো বুঝতেছি না আসলে যে তোমরা প্রথম দিন তো কতটুকু কি বুঝতেছ। আচ্ছা, কেউ তো নাই, সবাই তো চলে গেছে। নাইস, ওকে, প্যারা নাই। তো যেটা বলতেছিলাম, ক্যারি অন, নো প্রবলেম। আরিফ তোমাকে হেল্প হচ্ছে মানে বেসিক? আলহামদুলিল্লাহ। শোনো, ব্যাপারটা হচ্ছে যে আমার এই মেশিন লার্নিং এ তো তোমার হচ্ছে কিছু কিছু কনসেপ্ট মোটামুটি কোর্সের কারণে জানতে পারলাম, তাই না? এমএল কোর্স করলাম না তো, বাট ইটস এ গুড রিগ্রেট ফর মি। ঠিক আছে, তুমি অনেক ওয়েল স্ট্রাকচার এবং ওয়েল অর্গানাইজড ওয়েতে সবকিছু এক্সপ্লেন করতেছো। তো এই মেশিন লার্নিং সারাদিন আমার শুনলেও আমার কোনো ইয়ে নেই। ইটস সো মাচ ইন্টারেস্টিং টু মি। এবং তুমি যেভাবে ওয়েতে করছি, এগুলো জিনিসগুলো করছি, কিন্তু স্টিল ফ্র্যাগমেন্টেশন হয়ে আছে। দিস কাইন্ড অফ রিক্যাপস are going to help me out to rebuild my memories regarding machine learning. So alhamdulillah, carry on, it's good. ওকে ওকে, তো আমার বিশ্বাস যে ভালো কিছু আমরা এখান থেকে মানে লার্ন করতে পারবো ইনশাআল্লাহ। ওকে। বাকিরা মেম্বাররা মনে হয় লিভ করছে না এখন একটু মানে দেখা গেছে যে আমি ভাবছি যে জানি না ওরা কেন দিতেছে, কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে মানে সেশন শুরু থেকে শেষ পর্যন্ত গেলে তারপরে গিয়ে ইজি লাগবে, বুঝছো? মানে প্রথম দিকে তো একটু কঠিন লাগে, কিন্তু আস্তে আস্তে কিন্তু ইজি হয়ে যাচ্ছে না বিষয়টা? few sessions is going to be difficult, but gradually over the period of time it's going to be easy. মানে ওই যে একটা কথা আছে যে তোমার টাইম উইল সে এভরিথিং, সময় বলে দেয়। তো তোমার টাইম আসলে আস্তে আস্তে তোমাকে মানে বুঝতে সহযোগিতা করবে। এখন ফার্স্ট দিতে যদি আমি গাছে উঠতে চাই তাহলে তো আসলে এক্সপেকটেশন রং, তাই না? তো ডেফিনেটলি উই হ্যাভ টু গিভ আওয়ারসেলফ টাইম। এখন আমরা তো ইমেল কোর্স কইরাও ইমেল এর উপরে থিসিস কইরা বা এআই রিলেটেড থিসিস করতেছি বা ডিপ লার্নিং করতেছি, তারপরেও আমরা লার্নিং করতেছি, তাই না? তো এই ক্ষেত্রে আসলে কি জানো, লার্নিং জার্নিটা কোনো শেষ নাই। তো ডেফিনেটলি আই বিলিভ যে তোমার যে ইনিশিয়েটিভ, এটা ইজ গোইং টু হেল্প আস অল এ লট, এন্ড আই বিলিভ
দ্যাট আমরা এখান থেকে ভালো কিছু আউটপুট ইনশাআল্লাহ পাবো, হোপফুলি ইনশাআল্লাহ। ওকে, তো তো আমরা আগাই প্ল্যান আজকে। করতেছো কি যে উইকলি মানে কোন কোন দিন সেশন রাখার প্ল্যান করছো? তো সবার থেকে জিজ্ঞেস করতাম, সবাই থাকলে, সবাই তো নাই। না ওইটা সমস্যা নেই, আমরা গ্রুপে আমি মনে করি ধরো টেকনিক্যালি করা যায় এরকম যে তোমার তো শুক্র শনিবার ক্লাস না, হুম হুম আমারও শুক্র শনিবার এইবার এই সেমিস্টার, তো তাহলে আমরা করতে পারি এরকম যে মাই থট সেটা হচ্ছে যে তোমার স্যাটারডে মানডে ওয়েডনেসডে এটা করা যেতে পারে। হ্যাঁ, এরকম এখন কিছু মানে একটা হ্যাঁ, আমি আমার কথা চিন্তা করি, আমার কথা হচ্ছে অনেকের অনেক দিন ক্লাস থাকে, তো তো আমার মতে বা ধরো 2 দিন স্যাটারডে যদি মানডে রাখি, ওয়েডনেসডে ধরো বা এরকম হতে পারে, ধরো 2 স্যাটারডে দিন মানডে রাখি, ওয়েডনেসডে এরকম হতে পারে। না না আমি হ্যাঁ, বলি 2 আবার দিন এরকম রাখি, হতে পারে 2 দিন মানডে রাখি, টিউসডে থার্সডে, না 3 দিন একটু আর কি বা 2 মানে দিন আমার রাখো। জন্য চাপ হয়ে যায়। 2 দিন রাখি এমন ভাবে যাতে মাঝখানে না 3 দিন 3 দিন 2 গ্যাপ দিনে থাকে রাখো, আর কি। 2 দিনে রাখো, তাহলে শোনো 2 দিন রাখো, আইদার হচ্ছে সানডে অর টিউসডে অথবা মানডে আর ওয়েডনেসডে। ওকে ওকে, মানে তাহলে আমার আমি কাছে মনে হয় যে এই দুইটা কোন দিন রাখবা দেখো। আচ্ছা, এটা আমি সবার সাথে ডিসকাস করে এটা আমি বলে দিই, মানে যখনই করে রাত্রে করব যাতে কোনো হ্যাসেল না এই হয়। 4 দিনের মধ্যে সানডে থেকে ওয়েডনেসডের মধ্যে রাখো 2 দিন, দ্যাট উইল বি গ্রেট আই গেস। আর একদিন গ্যাপ রাখলে একটু ফলো আপের একটা টাইম পাওয়া যাবে, ঠিক আছে? ওকে, আর আমরা তো আসলে ওই যে ইন্ট্রোডাকশন করতে চাইছিলাম, ইন্ট্রোডাকশনটাই তো হইলো না, উই হ্যাভ জাম্প ইনটু অ্যাকশন। যাক, আমাদের সাথে যারা জয়েন করছিল, আই থিংক ইউ নো দেম ওয়েল, হ্যাঁ আর হ্যাঁ দে আওয়ার জুনিয়র। হ্যাঁ হ্যাঁ, সবাই জুনিয়র। ও এখানে যারা জয়েন করছে সবাই আমাদের জুনিয়র না? হুম হুম নাইস নাইস, ওকে গট। ওরা হচ্ছে তোমার কত কত মানে কোন ব্যাচ? সবাই কি সিমিলার ব্যাচ? না না, 213 223 এমন। আচ্ছা আচ্ছা, মিক্সড আপ আছে, গট ইট গট। ওকে, তো আমরা যদি আগাই, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আমরা ঠিক করি। ট্রেন টেস্ট Carry on, স্প্লিট করে ফেলছি, তাই না? এই যে স্প্লিট করছি, দেখো আমি দেখাই যে এক্স ট্রেন, ধরো এক্স ট্রেনের শেপ দেখলেই আমরা বুঝতে পারবো যে এক্স ট্রেনটা আসলে ট্রেনিংয়ে, যেমন দেখো এক্স ট্রেনিংয়ে 90,2 আসছে, তার মানে কি 90টা রো আছে, 2টা কলাম আছে। এই যে একটু আগে আমরা যেটা পেতে চাইছি, এই যে 90,2, তাই না? এক্স ট্রেনের ভিতরে আছে। তো এটাকে যদি মানে মানে শেপ বাদ দিয়ে যদি নর্মালি দেখতে চাও, জাস্ট এক্স ট্রেন যদি দেখো, এই ক্ষেত্রে দেখো এই যে 90টা দেখো র্যান্ডমলি হয়েছে, 99 92 76 14 0 এভাবে 90টা হয়েছে। সেম ওয়াই ট্রেনের কথা যদি ভাবো, ওয়াই ট্রেনের ক্ষেত্রে দেখো এই যে প্লেসমেন্ট 1 0, কিন্তু দেখো মজার বিষয় এই যে 99 যে স্টুডেন্টটা, ওরই কিন্তু সিজিপিএ আইকিউ, আবার ওয়াই ট্রেনের ভিতরে ওই 99-এরই জব হয়েছে নাকি হয় না, মানে র্যান্ডম হইলেও এই জিনিসটা কিন্তু সিরিয়ালাইজড আছে, তাই না? হ্যাঁ এই জিনিসটাই করা হচ্ছে মূলত, এই যে ট্রেন টেস্ট স্প্লিটের মাধ্যমে তুমি এই জিনিসটা আর কি এত ক্যালকুলেশন তোমার ম্যানুয়ালি করা লাগে না, ও আর কি এই জিনিসটা সেট করে দেয়। তোমার কাজ হচ্ছে জাস্ট এই লাইব্রেরি কল করে জাস্ট এই লাইনটা লেখা, তাহলে কী হবে, এই র্যান্ডমলি টেস্ট সাইজ যদি তুমি বলে দাও, র্যান্ডমলি এক্স ট্রেন এক্স টেস্ট ওয়াই টেস্টে ডিভাইড হয়ে যায়। তার মানে কি তোমার ট্রেন টেস্ট স্প্লিটের কাজ শেষ। তোমার এখন কাজ কি, স্কেলিং করা। নর্মালি ধরো কি বলে ছোটোখাটোর ক্ষেত্রে দরকার নাই, বা যখন আমি ক্লাস্টার করি তখন বেশি প্রয়োজন হয়, কিন্তু যদি মানে যদিও লাগবে না এখন, কিন্তু তারপর আমি দেখাই যে স্কেলিং করলে আসলে কীভাবে করতে হয়। এটা কিছুই না, স্কেলানের ভিতরেই প্রি প্রসেসিং, স্কেলান ডট প্রি প্রসেসিং আই গেস, হ্যাঁ ওখানের ভিতরে স্ট্যান্ডার্ড স্কেলার নামে একটা ক্লাস আছে। সেইখানে ধরো তুমি যদি স্কেল ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড স্কেলার একটা অবজেক্ট খুলে নাও, তারপরে ধরো তুমি এক্স ট্রেন ইকুয়ালস টু স্কেল ডট ফিট ট্রান্সফর্ম, এটা দিয়ে যদি তুমি কি করো, সরি মাই ব্যাড, এটা যদি এক্স ট্রেন দাও আর এক্স টেস্টকে যদি স্কেল ডট ট্রান্সফর্ম দিয়ে দিয়ে এক্স টেস্ট দাও, সেই ক্ষেত্রে কি হবে, এই যে এক্স ট্রেন আর এক্স টেস্ট অর্থাৎ দুটোই তো হচ্ছে আমার এই ইনপুট কলামগুলো, এগুলোকেই তো আমি স্কেলিং করতে চাই, -1 থেকে 1-এর মধ্যে আনতে চাই। তো কী হবে, এগুলো কনভার্ট হয়ে -1 থেকে +1-এর ভিতরে আসবে। দেখো এক্স ট্রেনটা কিন্তু একটু আগে ছিল কেমন, এক্স ট্রেনটা কই গেল, এক্স ট্রেনটা ছিল একটু আগে 6.2 113, কিন্তু দেখো এখন কি হয়ে গেছে
-0.26, আচ্ছা এটা তো শুরুর দিকে না, আমি একদম এই যে দেখো 0.1698107, মানে -1 থেকে +1 এর ভিতরে রেঞ্জে চলে আসছে এক্স ট্রেন। আর এক্স টেস্টও যদি দেখি, এক্স টেস্টও আমার এটার ভিতরে চলে আসছে। তাহলে আমার হলো কি একটা পার্টিকুলার রেঞ্জের ভিতরে আমি নিয়ে আসতে পারলাম, যাতে করে আমার কোনো একটা পার্টিকুলার কলামের উপরে ও ফোকাস বেশি না করে। তো আপাতত স্কেলিং এতটুকু জানলেই যথেষ্ট, সামনে আমরা খুব ভালোভাবে জানবো। এখন আমাদের মেইন পার্ট, আমাদের ট্রেনিং, আমাদের সব থেকে এক্সপেক্টেড পার্ট ট্রেন, রাইট? তো ট্রেন আমরা কি করব? ধরো আমাদের মডেল, আমরা মডেল করার আগে আমরা কোনটা ইউজ করব, আগে আমরা সিলেক্ট করছি যে আমরা লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করব। তো sklearn.linear মডেলের ভিতরেই আমার লজিস্টিক রিগ্রেশন আছে, সেটাকে আমি জাস্ট কল করব। কল করে কি, এখন এইটা তো একটা ক্লাস, এই ক্লাসটাকে ইউজ করার জন্য কি আমার মডেল ইকুয়ালস টু লজিস্টিক রিগ্রেশন, একটা অবজেক্ট ক্রিয়েট হবে। এখন এই অবজেক্টটা তো আমার ডেটাসেটের উপর ট্রেন হয় নাই, তাই না? তো এই মডেলটা, মানে আমি এটা এই লাইন দিয়ে কি করলাম, এই লাইন দিয়ে বুঝাইলাম যে এই মডেলটার ভিতরে লজিস্টিক, আমরা তো জানি, আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছি, তাই না? মানে লজিস্টিক রিগ্রেশনের ভিতরে যা মেথডস আছে, ওই মেথডসগুলো কি করতে পারবে, এই মডেল এখন অ্যাক্সেস করতে পারবে। তো লজিস্টিক রিগ্রেশনের ভিতরে একটা মেথড আছে ফিট নামে, যেটা কি করবে, তুমি যদি ওকে এক্স ট্রেন অ্যান্ড ওয়াই ট্রেন দাও, তাহলে ও কী হবে, ও একটা লাইন খুঁজে বের করবে এই ডেটার উপরে। তারপরে তুমি জাস্ট কি করবা, তুমি যদি সিম্পলি, তোমার ট্রেনিংয়ের পার্ট কিন্তু শেষ। এখন মজার বিষয় হচ্ছে, দেখো ট্রেনিং কিন্তু কত ইজিলি হয়ে গেল, মানে কত তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু এটা ছোটো ডেটা সেট, এই কারণে টাইম নেয়নি। বড় ডেটা সেট হলে অবশ্যই টাইম লাগবে একটু, কিন্তু আমরা যেমন আশা করছিলাম যে ট্রেনিংয়ে খুব কিছু হয়ে যাবে, আসলে কিন্তু অমন কিছু না, জাস্ট মডেল.ফিট দেওয়ার পর একটা ট্রেনিং হয়ে গেছে। এখন আমি কি করব, আমাদের ইভ্যালুয়েশনের পার্ট, মানে আমাদের ট্রেন কত করা শেষ, এখন ধরো আমি প্রেডিকশন করব, যে প্রেডিক্ট করো, কি প্রেডিক্ট করবা, এক্স টেস্ট দিয়ে আমি বললাম যে আচ্ছা ওদের জন্য তুমি প্রেডিক্ট করো। তো দেখো ওদের জন্য প্রেডিক্ট করছে কি 1 1 1, মানে ওখানে কি 10টা স্টুডেন্ট ছিল। আচ্ছা ওই 10টা অ্যাকচুয়ালি ছিল কি, ওয়াই টেস্টে ওদের অ্যাকচুয়াল রেজাল্টটা ছিল না, যে ওরা কি হয়েছে। দেখো অ্যাকচুয়ালি 83 নাম্বার স্টুডেন্টের জব হয়েছে, ও বলছে জব হয়েছে। 30 নাম্বার স্টুডেন্টের জব হয়েছে, ও বলছে হয়েছে। 56 নাম্বার যে অ্যাকচুয়ালি হয় না, কিন্তু ও বলছে কি হয়েছে, একটাও ভুল করছে। তারপর এমন করে 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 10টাও প্রেডিকশন করছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কি যে অনেকগুলো সঠিক দিচ্ছে, কিন্তু কিছু ভুল দিচ্ছে। এখন এইভাবে ম্যানুয়ালি দেখতে দেখতে আমাদের একটু প্যারা হয়ে যায়। এই কারণে আমরা কি করতে পারি, যদি এমন টাইপের আউটপুট থাকে যে তোমার ক্লাসিফিকেশনে এমন যদি থাকে যে তোমার কাছে কিছু লেভেল ডেটা, মানে কিছুই আছে, মানে 1 আর 0 এমন আছে, পার্টিকুলার আউটপুট আছে, আর তোমার কাছে এমন রিয়েল ডেটাটাও আছে, এই ক্ষেত্রে তুমি কি অ্যাকুরেসি বের করতে পারবা। যেমন আমি এখানে বলতে পারি না যে 10টা স্টুডেন্টের মধ্যে ও কয়টা ঠিক দিছে, এটাকে যদি আমি 100% করি, তাহলে ওই হিসাবে একটা পার্সেন্টেজ আমি বের করতে পারবো না যে কত পার্সেন্ট ঠিক দিচ্ছে। সেইটার জন্য সিম্পলি আমরা ফ্রম স্কেলার্নের ভিতরে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ভিতরে অ্যাকুরেসি স্কোর নামে একটা তো এখানে যদি আমরা অ্যাকুরেসি স্কোর দেই, অ্যাকুরেসি স্কোর ভিতরে কি দিব, যে অ্যাকচুয়াল যেটা ছিল টেস্ট, আর আমি কি করব, একটা তো প্রেডিক্টেড করা লাগবে। এখন প্রেডিক্টেডটা তো আমি কোনো ভ্যারিয়েবল স্টোর করি নাই, তো ধরো এটা আমি যদি একটা ভ্যারিয়েবলে যদি স্টোর করি ওয়াই প্রেড, যেমনটা আমি ওইখানে লিখছিলাম আর কি, ওই যে নোটবুকের ভিতরে যে লিখছিলাম ওয়াই টেস্ট আর ওয়াই প্রেড, তাহলে আমার কি হবে, অ্যাকুরেসি স্কোর শো করবে 0.9. That means our model has the ability to predict 90% accurately. So that was it. আমরা কিন্তু এই সিম্পল কিছু স্টেপস ফলো করে একটা মেশিন লার্নিং অ্যালগরিদম ফলো করে আমি একটা মেশিন লার্নিং মডেল তৈরি করলাম, যেই মডেলটা কি করতে পারবে, আমি যদি ওকে এখন, মানে যেহেতু
আমরা এই টেস্ট করে অ্যাকুরেসি দেখে বুঝলাম, তাহলে মোটামুটি আমরা বলতে পারি যেহেতু 90% ভালো, তাহলে আমরা বলতে পারি কি যে তুমি যদি তোমার সিজিপিএ and IQ দাও, রিয়েল লাইফে যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী তোমার জব হবে নাকি হবে না সেই অনুযায়ী ও একটা প্রেডিকশন দিবে। বুঝতে পারছি আমাদের যে প্রবলেম ছিল, আমরা প্রবলেম সাকসেসফুলি আইডেন্টিফাই করতে পারলাম। যদি আমাদের এখানে অ্যাকুরেসি অনেক কম আসতো তাহলে আমরা চিন্তা করতাম, আবার ব্যাকে যাইতাম, ব্যাকে গিয়ে ভাবতাম যে আচ্ছা আমাদের এই অ্যালগরিদম যেহেতু করে নাই, আমাদের ডেটাটা আমরা ভিজুয়ালাইজেশন থেকে আমরা আরও একটু চিন্তা করতাম যে আচ্ছা অন্য কীভাবে চিন্তা করা যায়, অন্য কোন অ্যালগরিদম খাটানো যায়, সেইটা অ্যাপ্লাই করে আমরা সেম স্টেপগুলি ফলো করতাম। বুঝছো? জি ভাই। সো আবার একটু পরে যাই, 7টা স্টেপ কী ছিল? ফার্স্টে প্রি প্রসেসিং অ্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশন করবা, ইনপুট আর আউটপুট কলাম আলাদা করবা, এক্স আর ওয়াই যে করলাম, ট্রেন টেস্ট স্প্লিট করলাম, অর্থাৎ এক্স ট্রেন ওয়াই ট্রেন, এক্স টেস্ট ওয়াই টেস্ট, স্কেলিং করবা যদি প্রয়োজন হয়, ট্রেন করবা ওই যে মডেল ডট ফিট যে অ্যালগরিদম অ্যাপ্লাই করবা, তারপর ইভ্যালুয়েট তো আমরা করলাম। ইভ্যালুয়েট কীভাবে করলাম? এই যে অ্যাকুরেসি স্কোর বের করলাম, এটাই তো ইভ্যালুয়েশন। আমি তোকে এটাই দিয়ে ওকে ইভ্যালুয়েট করতেছি। আর লাস্টে ডেপ্লয় আর কি ওইভাবে কোনো ওয়েবসাইটে তো ডিপ্লয় করে দেখাবো না, কিন্তু ধরো যদি দেখায় নর্মালি যে কীভাবে করে, ধরো ইম্পোর্ট পিকেল নামে একটা লাইব্রেরি আছে, তুমি যদি পিকেল করো না, আই গেস পিকেল ডট ডাম্প সাজেশন দেয় না কেন, এখন সাজেশন দরকার, আমি এটা ভুলে গেছি। হ্যাঁ এই যে ডাম্প, আমি সাজেশনটা নেই, চলে গেল, সমস্যা নেই। এই যে দিছে সাজেশন। এটা কি হবে? তুমি যে মডেল, এই মডেলটা তো তুমি তো এখানে একটা নোটবুকে করছো, এটার কানেকশন তো তোমার ওয়েবসাইটের সাথে তুমি কীভাবে দেবা? তুমি কি করবা? এই যে মডেল, তোমার মডেলটা কোন ভ্যারিয়েবলের ভিতরে স্টোর আছে সাকিব বলতে পারবা? মডেলটা কোন ভ্যারিয়েবলে? হ্যাঁ মানে অ্যাকচুয়ালি যে প্রেডিকশন করার ক্ষমতা কার আছে, কোন ভ্যারিয়েবলটা আমি এখান থেকে বের করে নিতে পারলে ওইটা কি আমি অন্য জায়গায় ইউজ করতে পারবো? ওয়াই প্রেডিকশনে হচ্ছে আমার রেজাল্ট আছে, কিন্তু প্রেডিকশন কে করতেছে বলো তো? এই যে মডেল নামে যে ভ্যারিয়েবল আছে ওই করতেছে। কারণ কি এই মডেলেই তো ফিট দিয়ে এই ডেটার উপর ট্রেন হয়েছে। তার মানে এখন আমি কি করব? এই মডেলটাকে, এই যে মডেলটাকে এক্সট্র্যাক্ট করব এই ফাইল থেকে। এই যে মডেল ওপেন মডেল ডট পিকেএল, ধরো তুমি এখানে দিলা যে ধরো আওয়ার প্রেডিক্টিভ মডেল ডট পিকেএল রাইট বাইনারি মোডে করলা, ঠিক আছে? এটা যদি রান দাও না তাহলেই দেখবে কি জানো, এই যে এখানে সিম্পলি চলে আসার কথা, এই যে দেখো আওয়ার প্রেডিক্টিভ মডেল ডট পিকেএল। তো এইটাকে তুমি কি করতে পারবা? ডাউনলোড করতে পারবা। ডাউনলোড করে এখন কি এই যে পিকেএল ফাইলটা আছে, তোমার এখন আর এই নোটবুকের দরকার নাই, এই নোটবুক কানেকশন ভুলে যাও। তুমি এখন যদি তুমি কোনো ওয়েবসাইট বানাও সেইখানে সিম্পলি তুমি কি করবা, জাস্ট এই পিকেএলটাকে অ্যাড করে দিলে ওর ভিতরে এই ফাংশনালিটি থাকবে যে তুমি কোনো সিজিপিএর আইকিউ দিলে ও সঠিকভাবে প্রেডিক্ট করতে পারবে। বুঝছো মেশিন লার্নিং এর ওয়ার্কফ্লোটা কীভাবে কাজ করে বিষয়টা? তো আজকে সেশনে এতটুকুই চাইছি যে একটা মেশিন লার্নিং অ্যাপ্রোচ কেমন হয়, কি মেশিন লার্নিং মডেল কীভাবে কাজ করে, এর কমন স্টেপসগুলি কী কী। আমরা কালকে থেকে স্পেসিফিকলি বিভিন্ন প্রবলেম ধরে বিভিন্ন অ্যালগরিদমের একদম কোর থেকে যাওয়া শুরু করব। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা মেশিন লার্নিংয়ের কমন যেগুলো না করলেই না, বা করলে তোমার ইন ফিউচার যে কোনো জিনিস ধরতে ইজি হবে এমন টাইপের অ্যালগরিদম শুরু করে দিব। এটাকে ধরো ওটা কালকেই বলবো রে, মেশিন লার্নিংয়ের যেই কত টাইপের হয়, আমরা কোনটা শিখবো ওটা আমরা নেক্সট দিন যেহেতু ভালোভাবে শুরু করব। ওটা মেশিন লার্নিং অ্যালগরিদমে কয়টা টাইপ আছে, কত প্রকার হয়, কি কোন সময় কোনটা ইউজ করি, এগুলো নিয়ে আমরা নেক্সট দিন কথা বলবো। আজকে আমরা শুধু ওয়ার্কফ্লো নিয়ে আলোচনা করার ছিল। এইটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কঠিন কোনো কিছু থাকে সেটা শেয়ার করতে পারো, আমি আবার বুঝিয়ে দিতে পারি। আর না থাকলে গুড নাইট, আমরা সেশনটা এখানেই শেষ করতে পারি। না ভাই এই রিলেটেড কোশ্চেন নাই। আচ্ছা সাকিব অনেস্টলি বলো, মানে কঠিন লাগছে তোমার কাছে মেশিন লার্নিং এর এইগুলি মানে অ্যাপ্রোচগুলি? বা না এইখানে যা দেখলাম তা তো মোটামুটি মানে সহজই। এখন এখানে তো আমরা জাস্ট যে বিল্ট ইন গুলা ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আবার বিল্ট ইন গুলা হচ্ছে বুঝতে গেলে না, এখন দেখো বিল্ট ইনগুলি বুঝতে গেলে আমি তোমাকে ইনশাল্লাহ এমনভাবে বুঝাবো যে তোমার কঠিন লাগবে না। আর একটা বিষয় কি জানো,
অ্যাকচুয়ালি তো লাগে না। অ্যাকচুয়ালি বিল্ট ইন কি তুমি ব্যবহার করবা না কি রে বোকা? তুমি তো সব সময় তোমাকে যদি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ দেয়, তুমি কিন্তু এতটুকু কোডই করবা। তুমি কিন্তু এই কল করেই করবা, যেখানে কল করে করা যায়। তুমি নিজে নিজে কেন করবা? তুমি তো নিজে নিজে করবা না, কিন্তু আমরা নিজে নিজে শিখ। বুঝে রাখতে হবে যাতে হ্যাঁ নতুন কোনো প্রবলেম আসলে হ্যাঁ, আমরা যাতে ফেস করতে পারি, বুঝছো? এটাই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে মানে এই টপিক ছাড়া মানে আমি পাইথনের দেখা গেছে ওই যে লিস্ট পর্যন্ত দেখছিলাম, পরে এখন নামপাইটা কি দেখে রাখবো না? নামপাই অ্যান্ড পান্ডাস এটা দেখে ফেলো, মানে বেসিক দেখলেই হবে, খুব বেশি দেখা নাম লাগবে না। নামপাই আর হচ্ছে পান্ডাস। হ্যাঁ, নামপাই পান্ডাস। আর ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাট প্লট লাইব্রেরি একটু দেখতে পারো, যেহেতু আমরা এখানে ম্যাট প্লট লাইব্রেরি ইউজ করছি। এই যে ম্যাট প্লট লাইব্রেরি আমি লিখে দিবানি গ্রুপে, সমস্যা নাই। নামপাই পান্ডাস, হ্যাঁ জি ভাই।